এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু 17। তো 16টা প্র্যাকটিস সেট আমরা মিক্সড যে প্র্যাকটিস সেট আমরা সিরিজটা শুরু করেছিলাম এটা কিন্তু 17 নাম্বার সেট। তো আগের সেটগুলো যারা দেখোনি আমি বলবো যদি তোমরা দেখতে চাও পিএসসি প্র্যাকটিস সেট বলে কিন্তু একটা লিস্ট আছে প্লে লিস্টে, ওখান থেকে তোমরা কিন্তু চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা দেখবো আজকের ক্লাসে আমরা কি কি করব, ক্লিয়ার? তো ফার্স্ট 1 নাম্বার যেটা করব সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, 10টা ইমপ্রুভমেন্ট করব। ওকে, প্রিপোজিশন। তো দু নম্বরে আমরা কি করব, 10টা প্রিপোজিশন করব। 3 নম্বরে আমরা করব কি ইরর করব 10টা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাকে আমরা ফিলার্স বলি শর্টে। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে নর্মালি আজকে আমাদের কিন্তু থাকবে ভোক্যাবুলারি, ওয়ার্ড রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো 4টে করে ওয়ার্ড থাকবে, সঠিক ওয়ার্ড তোমাকে কিন্তু বেছে লিখতে হবে। তো এটাও করব আমরা 10টা। আর স্পেলিং মিস্টেক, তো স্পেলিং মিস্টেক হচ্ছে 5 নাম্বার। তো এখানেও কিন্তু আমরা 10টা কারেক্টলি স্পেলড ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো, তো টোটাল কিন্তু আমাদের আজকে 50টা কোয়েশ্চেন। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি, তো ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 বলছে কি রামু, শ্যামু অ্যান্ড আব্দুল কেম ফরওয়ার্ড ওয়ান আফটার দ্য আদার্স। এবার এখানে বলতে চেয়েছে কি, আমাদের আন্ডারলাইন কোথায় আছে দেখো, ওয়ান আফটার দ্য আদার্স, মানে বলতে চেয়েছে রামু, শ্যামু অ্যান্ড আব্দুল কেম ফরওয়ার্ড, তারা সামনে এসেছিল একের পর এক। মনে করো ছবিটা দেখে বুঝতে পারছো যে স্কুল খুব বৃষ্টি হয়েছে এবং স্কুল ছুটি হয়ে গেছে, এবং তারা কিন্তু 3জন বন্ধু রামু, শ্যামু এবং আব্দুল একের পর এক স্কুল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, ক্লিয়ার? তাহলে এই যে একের পর এক বললে আমরা 3 রকমভাবে এটাকে বলতে পারি, 3 রকমভাবে ফ্রেজ দিয়ে। বিষয়টা হচ্ছে কি, একের পর এক যদি এরকম বোঝায় আমরা কি বলবো, আমরা বলতে পারি যে ফার্স্ট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, ANOTHER, ওয়ান আফটার অ্যানাদার 1 নম্বর পয়েন্টে বলতে পারি। বা আমরা বলতে পারি একদম সোজা 1 by 1, ক্লিয়ার? তাহলে 1 by 1 বলতে পারি, 1 আফটার অ্যানাদার বলতে পারি, বা 1 আফটার দ্য আদার্স বলবো না, 1 আফটার দ্য আদার, ক্লিয়ার? তাহলে বোঝা গেল একের পর এক বললে আমরা কিন্তু এই 3 রকমভাবে বলতে পারি, 1 আফটার অ্যানাদার, 1 by 1 বা 1 আফটার দ্য আদার, ক্লিয়ার? তাহলে এখানে যেটা আছে আমাদের আন্ডারলাইন করা, এখানে শুধুমাত্র এসটা আছে বলে ভুল। তাহলে আমরা অপশানে চলে যাবো, দেখো 1 আফটার, এখানে এটা 1 নাম্বার হবে না, 1 আফটার দ্য আদার, বি ইজ দ্য কারেক্ট আনসার, 1 আফটার দ্য আদার। সিদাকে ভুল কোথায় আছে দেখো, আফটার 1 আফটার হয় না, আফটার 1 আদার আছে। তো বি ইজ দ্য কারেক্ট আনসার, একের বি উত্তর। তো 3টে ফ্রেজ কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, 1 আফটার অ্যানাদার, 1 by 1, 1 আফটার দ্য আদার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে হোয়াট ডাজ। আচ্ছা, যখন WH ওয়ার্ডের পরে আমরা ডাজ দেব, তার মানে কিন্তু বাক্যটা প্রশ্নবোধক হতে হবে। এবং এটা কি বাক্যটা কি প্রশ্নবোধক আছে দেখো, লাস্টে কিন্তু ফুল স্টপ আছে, তো বাক্যটা কিন্তু প্রশ্নবোধক নয়। তো আমাদের WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব দেওয়ার কোনো দরকার নেই, প্রথম কথা, ক্লিয়ার? যেহেতু বাক্যটা প্রশ্নবোধক নয়, এবার বাক্যটা পড়তে হবে। তো বলছে কি হোয়াট ডাজ দিয়েই পড়ি, হোয়াট ডাজ অ্যাগোনাইজ মি মোস্ট, মানে বলতে চেয়েছে যে জিনিসটা সবথেকে বেশি আমাকে দুঃখ দেয়, ইজ নট দিস ক্রিটিসিজম, মানে এই যে সমালোচনাটা আমাকে কিন্তু কষ্ট দেয় না, বাট কিন্তু দ্য ট্রিভিয়াল রিজন বিহাইন্ড ইট, এই সমালোচনার পিছনে যে তুচ্ছ কারণটা আছে সেই কারণটাই আমাকে সবথেকে বেশি অ্যাগোনাইজ করে, মানে দুঃখ দেয়। দেখো এই মেয়েটাকে নিয়ে হয়তো তার বন্ধু বান্ধবরা সমালোচনা করছে কোনো একটা বিষয়, এবং সেটা হয়তো তুচ্ছ বিষয়, সেই কারণে মেয়েটাই কথাটা বলছে, ক্লিয়ার? এবার বিষয়টাকে তাহলে পয়েন্টে আমরা আসলাম কি, পয়েন্টে আমরা প্রথমে দেখলাম যে বাক্যটা যদি প্রশ্নবোধক নয় সেহেতু ডাসটা হবে না। এখানে হোয়াট দিয়ে বাক্য শুরু হচ্ছে, হোয়াট কিন্তু বাক্যের সাবজেক্ট, হোয়াট হচ্ছে বাক্যের সাবজেক্টের পরে আমার কি লাগবে, ভার্ব লাগবে, এবং হোয়াট সাবজেক্ট, এবং হোয়াট কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার এবং থার্ড পার্সন, ক্লিয়ার? থার্ড পার্সন PERSON, এটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S by S, তাহলে ডাস হচ্ছে না, প্রশ্নবোধক নয়। তাহলে হোয়াট অ্যাগোনাইজেস মি
মোস্ট। কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট অ্যাগোনাইজেস মি মোস্ট। ক্লিয়ার? তাহলে হোয়াট অ্যাগোনাইজেস মি মোস্ট, সব থেকে বেশি আমাকে যেটা অ্যাগোনাইজ করে, ইজ নট দিস ক্রিটিসিজম বাট দ্য ট্রিভিয়াল রিজন বিহাইন্ড ইট। দুয়ের সি আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে দে হ্যাভ নট অ্যান্ড ক্যান নট বি। আচ্ছা, এ দেখো এখানে হ্যাভ নট, এই হ্যাভ নট কিন্তু হ্যাভ হেল্পিং ভার্ব, এখানে ক্যান নটটাও হেল্পিং ভার্ব। ক্লিয়ার? আমরা ধরছি। এবার এখানে এই বিটা মেন ভার্ব। এইবার এখানে আমাদেরকে বুঝতে হবে, পুরো বাক্যটা আমরা পড়িনি এখনও, কিন্তু তার আগেই আমাদেরকে বুঝে ফেলতে হবে যে হ্যাভ নট এবং ক্যান নট এই দুটো হেল্পিং ভার্ব কোন মেন ভার্বকে ডিফাইন করছে, এই বি নামক মেন ভার্বকে ডিফাইন করছে। এবার ক্যান তো মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, একদম পারফেক্ট। ক্যান নটের পরে বি বসাতে পারি, কিন্তু হ্যাভ নটের পরে তো আমরা বি বসাতে পারবো না। বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম আমরা বসাতে পারি। ঠিক আছে? তো যে কোনো নর্মাল ভার্বের থার্ড ফর্ম, না হলে আমরা বিন বসাবো। ক্লিয়ার? যেহেতু এখানে বি একটা হেল্পিং ভার্ব, বি মানে বি ভার্ব। ক্লিয়ার? তো হ্যাভ হ্যাজের পরে আমরা বি কিন্তু বসবে না। তাহলে বাক্যটাকে আমরা বলতে পারি এরকমভাবে, ক্যান নটের পরে আমরা বি রাখতে পারি, কিন্তু হ্যাভ হ্যাজের পরে যেহেতু থার্ড ফর্ম বসে বা বিন বসে, সেহেতু আমরা আলাদা করে হ্যাভের পরে বা হ্যাজের পরে বিন দিতে হবে। তো কি বলতে পারি, দে হ্যাভ নট বিন অ্যান্ড ক্যান নট বি ইন দ্য গুড বুকস অফ দ্য কোচ, বিকজ কারণ দে ল্যাক ডিসিপ্লিন। মানে ছবিটা ফলো করো, এই যে কোচ, এই কোচের কথা এই বাক্যগুলো শোনে না, এই ছেলেগুলো শোনে না, এবং এই যে দাঁড়িয়ে আছে পাশে এই বালকটি কথাটা বলছে দে মানে তারা কিন্তু অনেক দিন ধরেই কোচের গুড বুকে নেই। মানে কোচের সম্পর্কে কোচের মানে আর কি, কোচ যে ভালো ভাববে সেই কোচের ভালো ভাবনার মধ্যে কিন্তু তারা নেই, কারণ দে ল্যাক ডিসিপ্লিন, কারণ তাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই সেই কারণে। ক্লিয়ার? আর বলছে কি ক্যান নট বি, মানে তারা কখনোই পারবে না থাকতে। হ্যাঁ, এইবার বিষয়টা তাহলে কি বললাম, তাহলে হ্যাভ নট বিন বা হ্যাঁ অবশ্যই হ্যাভের পরে বিন দেবো, নাহলে মেন ভার্বের থার্ড ফর্ম দেবো। আর ক্যান নটের পরে তো বি বসতে পারে, তাহলে ভুল আছে। এবার আমরা অপশান দেখবো কোন অপশানটা নেব। ক্লিয়ার? হ্যাঁ, তো কী বলছে দেখো, অপশান এতে নো ইমপ্রুভমেন্ট আমরা আপাতত বাদ দিচ্ছি। হ্যাভ নট বিন, দেখো বি দাগে অপশান ঠিক আছে, হ্যাভ নট বিন, দে হ্যাভ নট বিন, তারা অনেক দিন ধরে নেই কোচের গুড বুকে। অ্যান্ড ক্যান নেভার বি, ক্যান নট বিও বলতে পারি। ক্যান নেভার মানে কি, নেভারটা জোর দিচ্ছি, কখনোই থাকতে পারবে না কোচের গুড বুকে। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ভুল কোথায়, দে হ্যাভ নট, দেখো আবার হ্যাভ নটের পরে কোনো ভার্ব দেয়নি, অ্যান্ড ক্যান নেভার বি দিয়েছে। তাহলে হ্যাভ নটের পরে কোনো ভার্ব না দেওয়ার মানে কি, হ্যাভ নটের পরে বি, যেটা হয় না। ক্লিয়ার? হ্যাভ নট অ্যান্ড ক্যান, আচ্ছা বিন হবে না, কারণ কি এখানে ক্যানের পরে বিন বসে না। ওকে, তো বি ইজ দ্য কারেক্ট আনসার। দে হ্যাভ নট বিন অ্যান্ড ক্যান নেভার বি, এখানে নট তুলে দিয়ে নেভার করেছে, বললাম কি জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য। তো দে হ্যাভ নট বিন অ্যান্ড ক্যান নেভার বি ইন দ্য গুড বুকস অফ দ্য কোচ বিকজ দে ল্যাক ডিসিপ্লিন, কারণ তাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, সেই কারণে তারা অনেক দিন ধরে কোচের গুড বুকে নেই এবং কখনোই থাকতে পারবে না। 3 বি উত্তর। এবার যাবো নেক্সট। 4 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে দ্য সান, সূর্য, উইল নট রাইজ বিফোর অ্যান আওয়ার। এখানে বিফোর মানে কি, বিফোর মানে কিন্তু আগে। এবার দেখো ছবিটা দেখে রিলেট করলে বুঝতে পারবে, সকালবেলা প্রচুর শীতের সকাল, প্রচুর কুয়াশা পড়েছে, এবং কেউ একজন দেখে সেটা বলছে যে এত কুয়াশা বাইরে, মনে হচ্ছে দেখেছে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার আগে বলে কেউ কিন্তু বলবে না, আমরা বলবো কি 1 ঘন্টার মধ্যে, দেখে মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যে সূর্য কিন্তু উঠবে না। এবার কোনো সময়ের মধ্যে বললে, কোনো সময়ের মধ্যে, ক্লিয়ার, সংখ্যা মেনশান যখন করা থাকবে, কোনো সময়ের মধ্যে আমরা আগের দিনের ক্লাসে ওইটা আলোচনা করেছিলাম প্রিপোজিশনের ক্লাসে। তো কোনো সময়ের মধ্যে বললে যদি সংখ্যা মেনশান থাকে, সংখ্যাযুক্ত সময়, ক্লিয়ার, সংখ্যাযুক্ত সময় যদি থাকে, তাহলে আমরা কি ইউজ করব, ইন বা উইথ ইন। আর যদি সংখ্যা মেনশান না থাকে, কনক্রিট সময় থাকে, কনক্রিট, CRETE, কনক্রিট, তখন কিন্তু আমরা বাই বলবো। যেমন কি বাই নুন, বাই 2 PM, ঠিক আছে, যেমন আমরা বাই নুন, NNN, এই বাইয়ের মানে কিন্তু মধ্যে, বোঝা গেল।
তাহলে সংখ্যা মেনশন থাকলে আমরা ইন বা উইদিন, ইন 5 মিনিটস, উইদিন 5 মিনিটস, ইন 1 আওয়ার, উইদিন 1 আওয়ার। আর যদি কনক্রিট টাইম থাকে, কোনো সংখ্যা মেনশন না থাকে, যে আমি বাড়ি ফিরবো দুপুরের মধ্যে, আই উইল রিটার্ন বাই নুন, ক্লিয়ার, বাই আফটারনুন, বাই নাইট, বাই 2 PM, বাই 2 AM, ঠিক আছে। তো এইরকম, তাহলে এখানে কিন্তু সংখ্যা মেনশন আছে 1 ঘন্টা, তাহলে আমাদের কি দিতে হবে, ইন বা উইদিনের যে কোনো একটা দিতে হবে। আর এখানে বলে রাখি, সেটা হচ্ছে সূর্য ওঠাকে আমরা কিন্তু অ্যারাইজ দিয়ে মেনশন করব না, অ্যারাইজ ভার্ব ইউজ করব না সূর্য ওঠার সঙ্গে। রাইজ, সূর্য ওঠার সঙ্গে তোমরা জানো যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা রাইজ শব্দটা ইউজ করি। আর অ্যারাইজ শব্দটা কোথায় ইউজ করি, এখান থেকে আমাদেরকে জানতে হবে। অ্যারাইজ মানে কি, অ্যারাইজ মানে হচ্ছে আমরা বলতে পারি আবির্ভূত হওয়া, বা বলতে পারি যে উপস্থিত হওয়া, ক্লিয়ার, বা উঠে আসা। অ্যারাইজ শব্দটা আমরা কোন ক্ষেত্রে, কোনো প্রবলেম, ঠিক আছে, একটা প্রবলেম উদ্ভূত হয়েছিল, বা কোনো একটা পরিস্থিতি বললাম, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা পরিস্থিতি তোমার সামনে উপস্থিত হলো, সেক্ষেত্রে আমরা কি বলবো, অ্যারাইজ, উদ্গত হওয়া, আবির্ভূত হওয়া, ঠিক আছে, উঠে আসা, এদের ক্ষেত্রে। বা কোনো একটা অপরচুনিটি, কোনো একটা সুযোগ, OPPOR, অপরচুনিটি, NITY, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যারাইজ শব্দটা ইউজ করবো, আবির্ভূত হওয়া, উদ্গত হওয়া, বা আমরা বলতে পারি উঠে আসা। তাহলে প্রবলেম, সিচুয়েশন, অপরচুনিটি, এদের ক্ষেত্রে অ্যারাইজ ইউজ করবো, কিন্তু সূর্যের ক্ষেত্রে, সূর্য ওঠা বললে রাইজ, ক্লিয়ার। তাহলে আমরা এ নিচ্ছি না, হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি, ওকে। দ্য সান উইল নট রাইজ ইন অ্যান আওয়ার, দেখো ইন বসিয়েছি, সংখ্যা মেনশন আছে বলে ক্লিয়ার, চায়ের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। তো কুয়াশা দেখে মনে হচ্ছে সূর্য 1 ঘন্টার মধ্যে উঠবে না, ওকে। হ্যাঁ, আর রাইজেস হবে না, কারণ উইলের পরে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বসে না, তাহলে সিও কাটা। এবার যাবো নেক্সট 5 নাম্বার কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 5 কি বলছে দেখো। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 5 বলছে কি, হি সেইড, একজন বলেছিল, কি বলেছিল, যে লেট দ্য শো বিগিন, লেট দ্য শো বিগিনস দেওয়া আছে এখানে। তো কোনো এক জায়গায় হয়তো তোমার ফ্যাশন শো শুরু হওয়ার কথা, এবার যে অর্গানাইজার বা যে ডাইরেক্টর সে বলছে চলো আমরা কিন্তু শোটা শুরু করা যাক, বা লেট দ্য শো বিগিন, বিগিনটা মানে শোটাকে শুরু হতে দাও, ক্লিয়ার, বা শুরু করো। তো এবার বিষয়টা হচ্ছে, লেটের পরে যখন আমরা লেট দিয়ে কোনো বাক্য বলবো, লেটের পরে আমরা কি দেব, সাবজেক্ট দেবো। আমি বললাম তাকে যেতে দাও, আমি কি বলবো, লেট হিম গো বলবো, ক্লিয়ার। এই লেটের পরে কিন্তু ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসবে V1, এর সাথে কিন্তু কোনো এস বা ইএস যুক্ত হবে না, ডাইরেক্ট ফার্স্ট ফর্মটাই হবে। তাহলে দেখো এখানে কি বললাম, হি সেইড, সে বলেছিল, লেট দ্য শো বিগিনস, তাহলে এই এসটা কিন্তু হবে না, শুধু বিগিন হবে, লেট দ্য শো বিগিন। লেটের পরে ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো এস বা ইএস হবে না। তাহলে কোন অপশানে আছে দেখো, লেট দ্য শো টু বিগিন হবে না, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম, ক্লিয়ার, এ কাটা। লেট দ্য শো বিগিন, বি, আচ্ছা লেটস আছে এখানে, লেটস হবে না। হি সেইড লেট দ্য শো বিগিন, ক্লিয়ার, হি সেইড লেট দ্য শো বিগিন, বি ইজ দ্য কারেক্ট। এখানে দেখো লেটস রয়েছে, শোটাকে শুরু করা হোক তাই বলছে, বা শুরু করো, সি ইজ দ্য কারেক্ট আনসার, লেট দ্য শো বিগিন, ওকে। 5-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 6 দাগ। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 6 কি বলছে, হাউ মেনি, কতগুলো কান্ট্রি, দেশ আছে, আর দেয়ার সেখানে, ইন ইউরোপে। তো ইউরোপে কান্ট্রি কটা আছে, ইউরোপে কান্ট্রি, এটা কিন্তু তোমাদের বলা উচিত। তো ইউরোপে কান্ট্রি হচ্ছে আমাদের, ইউরোপ মহাদেশের কান্ট্রি হচ্ছে 50টা কান্ট্রি আছে। এবং এর মধ্যে যদি আমি তোমাদেরকে বলি যে এর মধ্যে লার্জেস্ট কোনটা আছে, লার্জেস্ট কান্ট্রি, ওকে, LARGEST, লার্জেস্ট কান্ট্রি কোনটা ইউরোপের লার্জেস্ট কান্ট্রি আমরা বলতে পারি রাশিয়াকে, RUSSIA, রাশিয়া, ওকে। এরপরে রাশিয়ার পরে আমাদের কি আসবে, রাশিয়ার পরে আমাদের চলে আসবে কিন্তু ইউক্রেন, ক্লিয়ার, ইউক্রেন, KRAIN, রাশিয়ার পরে ইউক্রেন, সব থেকে বড় হচ্ছে রাশিয়া, তারপরে ইউক্রেন, তারপরে আমরা কিন্তু বলতে পারি ফ্রান্স কিন্তু আমরা বলতে পারি FRANCE। তাহলে রাশিয়া সব থেকে বড়, লার্জেস্ট, ইউক্রেন, তারপরে ফ্রান্স। আর যদি স্মলেস্ট বলা হয়, স্মলেস্টটা আচ্ছা তোমাদের বলা উচিত, স্মলেস্ট কিন্তু ভ্যাটিকান সিটিকে আমরা ইউরোপের কিন্তু স্মলেস্ট কান্ট্রি বলবো, ভ্যাটিকান সিটি, CITY, সঠিক বললাম কিনা তোমরা সেটা জানাবে, ওকে। তো ভ্যাটিকান সিটির আয়তন আমরা বলতে পারি যে সব থেকে ছোটো বলা হয়েছে, তার কারণ ভ্যাটিকান সিটির আয়তন প্রায় 0.44 স্কোয়ার, আমি শুধু এস দিয়ে লিখলাম, স্কোয়ার কিলোমিটার, বা 0.17 স্কোয়ার মাইলসও বলতে পারি, ক্লিয়ার। এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তো ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখবে। তো আমাদের জিকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমরা কোয়েশনে ফিরে যাব।
কি বলছে হাউ মেনি কান্ট্রি। এইবার দেখো তাহলে যেহেতু এটা বলার কারণ কি, দেখো বলার কারণ হচ্ছে ইউরোপে যেহেতু 50টা কান্ট্রি, বলতে চেয়েছে মেনি, তাহলে মেনি কি, মেনি অনেক, বুঝতে পারছো, তাহলে কান্ট্রি অনেক হবে, তাহলে হাউ মেনি কান্ট্রি কেন হবে, কান্ট্রি তো কাউন্টেবল নাউন, তাহলে কান্ট্রিটা কি হবে কান্ট্রিজ, বোঝা গেল। মেনি যেহেতু অনেক এবং কান্ট্রি তো গোনা যায় দেশ, তাহলে মেনির পরে কাউন্টেবল নাউন বসবে এবং মেনি কিন্তু কাউন্টেবল নাউনের সাথেই বসে। যে নাউনগুলো গোনা যায় তার অনেক বোঝাতে গেলে আমরা মেনি বলবো, আর যে নাউনগুলো গোনা যায় না তার অনেক বোঝাতে আমরা মাছ ইউজ করবো, যেমন কি মাছ ওয়াটার, মাছ মানি, মাছ ওয়ার্ক, ক্লিয়ার। তো সেই রকম তাহলে এখানে কান্ট্রি যেহেতু গোনা যায়, আবার মেনি মানে অনেক, তাহলে কান্ট্রির সঙ্গে আমাদের কান্ট্রিজ করতে হবে, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন ইউরোপ। আচ্ছা, এর আগেরটা আমাদের হবে না, কারণ একটু ছোট্ট ভুল হয়ে গেছে, এটা একটু দেখতে হবে, সেটা কি দেখো। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু আমাদের হবে, হ্যাঁ সঠিক উত্তর এখানে দেখো ভুলটা কোথায় হয়েছে, ভুলটা এটা দেখার ভুলটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। THEIR আছে, এই দেয়ার মানে কিন্তু মানুষ, তাদের, আমাদের হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। কান্ট্রিজ আর দেয়ার, দেয়ার মানে সেখানে, ক্লিয়ার, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তাহলে এখানে এর আগেরটা দেয়ার মানে হচ্ছে তাদের, ক্লিয়ার, আর এই দেয়ার মানে কি সেখানে, এই দুটো কিন্তু ছোট্ট করে খেয়াল করে নেবে, ছোট্ট জিনিস কিন্তু আমাদের চোখে পড়বে না, কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার, আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার ইন ইউরোপ। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, 6 সি উত্তর। এবার যাবো 7 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে, বলছে বিং ইল, অসুস্থ হয়ে, হি কেম টু স্কুল, সে হি কেম টু স্কুল নয়, হি কেম টু ওয়ার্ক। দেখো একটি ছেলে, সে কিন্তু অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়া সত্ত্বেও দেখো অক্সিজেন চলছে, তা সত্ত্বেও কিন্তু অক্সিজেন সিলিন্ডারের সহিত সে কিন্তু অফিসে চলে এসেছে কাজের জন্য, ক্লিয়ার। তো এতটাই কাজ নিয়ে ছেলেটা কিন্তু কেয়ারফুল। তো এইটা দেখো আমরা কি এরকম বলতে পারি, সাধারণত নর্মাল ধারণা দিয়ে যদি আমরা দেখি যে অসুস্থ হলে সাধারণত কেউ কাজ করতে আসে না, ছুটি নেয়, লিভ নেয়, কিন্তু অসুস্থ হওয়া সত্ত্বেও সে কাজে এসেছিল, আমরা এটা বলতে পারি। আমরা কখনো এরকম বলতে পারি না যে সে অসুস্থ হয়ে স্কুলে এসেছিল বা অসুস্থ হয়ে কাজে এসেছিল, ঠিক আছে। অসুস্থ হওয়ার পরেও যদি কেউ স্কুলে আসে বা কাজে আসে, তখন আমরা বলবো সে অসুস্থ হওয়ার সত্ত্বেও এসেছিল, সত্ত্বেও, তাই তো, আমরা এটাই বলবো, সবসময় বলে থাকি। তাহলে সত্ত্বেও ইংলিশ কি, সত্ত্বেও ইংলিশ হচ্ছে ডিসপাইট বা ইনস্পাইট অব, ক্লিয়ার। ডিসপাইটের সঙ্গে অব বসে না, ইনস্পাইটের সঙ্গে অব বসবে, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের কি বলেছে, অসুস্থ হওয়া সত্ত্বেও, কিন্তু অসুস্থ হওয়া, তাহলে আমরা দেখবো, তাহলে প্রথমে এ দাগ তো হচ্ছে না, হি কেম টু ওয়ার্ক অ্যান্ড ফেল ইল হবে না, অসুস্থ হওয়া সত্ত্বেও বলেছে, ডিসপাইট কামিং টু ওয়ার্ক, কাজে আসা সত্ত্বেও নয়, অসুস্থ হওয়া সত্ত্বেও বলেছে, ক্লিয়ার। তাহলে আমাদের বিটাও হচ্ছে না, সি দাগ কি বলছে দেখো, বলছে ইনস্পাইট অফ বিং, একদম তাই, অসুস্থ হওয়া সত্ত্বেও ইল, ইনস্পাইট অফ বিং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও হি কেম টু ওয়ার্ক, সে কাজে এসেছিল, সি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল, সাথে সি উত্তর। এবার যাবো নেক্সট 8 দাগ কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে আমরা দেখে নেবো। বলছে কি, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে হান্ড্রেডস অব চিলড্রেন, মানে শত শত বাচ্চারা, শিশুরা, আর ডেফ বর্ন এভরি ইয়ার, প্রত্যেক বছর কিন্তু কালা হয়ে জন্মায়, ক্লিয়ার। তো বাচ্চাদের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। তো কেউ যদি জন্ম থেকে কালা হয়ে বা অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, বা খোড়া হয়ে বা বোবা হয়ে, বা বলতে পারি আমরা মনে করো বোকা হয়ে, ক্লিয়ার। তো জন্মগতভাবে যদি কেউ কোনো কিছু হয়ে জন্মায়, তখন আমরা বলবো কি, আগে বর্ন তারপরে, আমি ধরো বললাম যে আই অ্যাম, আমি জন্ম থেকে কিন্তু অন্ধ, আমি কি বলবো, আই অ্যাম ব্লাইন্ড বর্ন বলবো না, আগে বর্ন দেবো, আই অ্যাম বর্ন ব্লাইন্ড, BLIND, ক্লিয়ার। আই অ্যাম বর্ন, দেখো বর্ন শব্দটা আগে হবে, তারপরে আমার কোয়ালিটিটা হবে, আমি কি অন্ধ না কি বোকা নাকি বোবা, ক্লিয়ার। তাহলে আই অ্যাম বর্ন ব্লাইন্ড। এবার যদি বলি আমি কালা, জন্মগত কালা, তাহলে আমি কি বলবো, ডেফ, আই অ্যাম বর্ন DEAF, বলা গেল। আমি জন্ম থেকে বোকা, আই অ্যাম বর্ন ফুল, বোঝা গেল, আই এম বর্ন ফুল। আমি যদি জন্ম থেকে খোড়া বলি, তাহলে আই এম বর্ন লেম, LAME, ওকে। তাহলে বর্ন আগে হবে, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভটা পরে হবে, ওকে, অ্যাডজেক্টিভটা কিন্তু পরে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, আগে ডেফ দিয়েছে, অ্যাডজেক্টিভ আগে দিয়েছে, বর্ন পরে দিয়েছে, বর্ন আগে হবে। তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাব। তাহলে ডেফ আর বর্ন হচ্ছে না, এভরি বর্ন হচ্ছে না, আয়া, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। হান্ড্রেডস অফ চিলড্রেন আর বর্ন আগে, তারপরে ডেফ এভরি ইয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 9 দাগ কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9।
হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? ওকে, বলছে ইট ইজ নট ডিফিকাল্ট, এটা কিন্তু ডিফিকাল্ট নয়, টু ফরগিভ, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, সামওয়ান, কাউকে, হু সেজ সরি। দেখো হু কাকে বলছে? হু কিন্তু তার আগের ওয়ার্ডটাকে ডিফাইন করছে, সামওয়ান মানে একজন, তাহলে সাবজেক্ট একজন, তার মানে হুও একজন, তাহলে হু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হওয়ার কথা আছে, কিন্তু হু সেইজ সরি, বাক্যটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে দেখতে হবে এই সেজ সরিটাকে আমরা তুলে দিয়ে সাবস্টিটিউট করে এর থেকে আরও অ্যাপ্রোপ্রিয়েট বেশি কিছু আমরা রাখতে পারি কিনা, ক্লিয়ার? তো ইজ অ্যাপোলোজাইজিং হয় না কি অ্যাকচুয়ালি। দেখো এই যে সে সরি বলা তার মানে কি? তার মানে ক্ষমা চাওয়া, আর ক্ষমা চাওয়া ইংরেজি কি? অ্যাপোলজি, ক্লিয়ার? আমরা অপশানগুলো আগে দেখে নিই। তাহলে এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে করতে হবে, মানে বলতে চেয়েছে ইট ইজ নট ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট নয় টু ফরগিভ সামওয়ান, কাউকে ক্ষমা করে দেওয়া যে ক্ষমা চায়, যে সরি বলে তার মানে যে ক্ষমা চায়। তাহলে ক্ষমা চায় মানে কি? সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কিন্তু কোনো আইএনজি হবে না। তাহলে এক দাগে দেখো ইজ অ্যাপোলোজাইজিং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। ইজ আস্কিং সরি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বললাম কি হু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে দেখো এস দেয়া ছিল, তাহলে অ্যাকচুয়ালি সে সরি মানে অ্যাপোলজি, ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ করা, তাহলে অ্যাপোলোজাইজেস দেখো ইএস রয়েছে। ওকে, তাহলে ইট ইজ নট ডিফিকাল্ট টু ফরগিভ সামওয়ান হু অ্যাপোলোজাইজেস, যেটা আছে সেটা কিন্তু কোনো ভুল নেই, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এর থেকেও ভালো ডিটা শোনাবে। ওকে, তাহলে আমরা কিন্তু 9 ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরকম করুণ চোখ করে তোমাকে যদি কেউ সরি বলে তাকে কিন্তু ক্ষমা করে দেওয়াটা ডিফিকাল্ট নয়, তাই বলতে চেয়েছে। এবার 10 দাগে চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10। ওকে, একদম দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে বি কুইক, তাড়াতাড়ি করো, আদারওয়াইজ। এই আদারওয়াইজের মানে কি? আদারওয়াইজের মানে কিন্তু তা না হলে, আদারওয়াইজ বা অর, ক্লিয়ার? এই আদারওয়াইজ বা অরের মানে কিন্তু তা না হলে, এই জিনিসগুলো এগুলো কনজাংশন, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আদারওয়াইজ তা না হলে, বা অর সেম মিনিং কিন্তু, তা না হলে। বি কুইক, তাড়াতাড়ি করো, আদারওয়াইজ তা না হলে, বা অর তা না হলে ইউ উড মিস দ্য ট্রেন, তুমি কিন্তু ট্রেনটা মিস করবে। দেখো প্ল্যাটফর্মের ওপরে লোকজন দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে, তাই বলছে তাড়াতাড়ি গোছাও, ট্রেন কিন্তু চলে আসবে, নাহলে কিন্তু তুমি ট্রেনটা মিস করবে। এইবার দেখো প্রথম কথা হচ্ছে এই উড কি? উড কিন্তু আমরা কোথায় বসাই? উড হচ্ছে আমরা পাস্ট টেন্সে বসাই, তাহলে এটা কি পাস্ট টেন্স? এটা তো প্রেজেন্ট টেন্স, তুমি মিস করবে। তাহলে সিম্পল ফিউচার, আমি সিম্পল ফিউচার, এটা কিন্তু পাস্ট টেন্স নয়, তাহলে সিম্পল ফিউচার, SIMPLE, সিম্পল ফিউচার, FUTURE, সিম্পল ফিউচারে আমরা কি বসাবো? আমরা শ্যাল উইল বসাবো। সিম্পল ফিউচারে আমরা শ্যাল বা উইল বসাবো। সিম্পল ফিউচারে আমরা কি বসাবো? শ্যাল বা উইল, ক্লিয়ার? তাহলে আমরা এখানে শ্যাল কোথায় বসে? আই শ্যাল বা উই শ্যাল, তাহলে এখানে ইউ এর পরে শ্যাল বসবে না, নিশ্চয়ই উইল বসবে, তাহলে উইল বলবো আমরা, ঠিক আছে? উড তুলে দিয়ে উইল বলবো। বি কুইক, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। কোন অপশানে আছে দেখো? আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আদারওয়াইজ ইউ উইল, আচ্ছা ডি দাগ নয়, এখানে একটা হ্যাভ যোগ করে দিয়েছে লাস্টে, তো কোন অপশানটা আমরা দেখবো? দেখেছো এরকম করে কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ইউ উইল, আদারওয়াইজ দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে এই হ্যাভটার জন্য কিন্তু হবে না। ওকে, তো আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। ওকে, তাহলে 10-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 11 দাগ। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে যে লেট আস সিট ডাউন, বলছে চলো আমরা বসি, ড্যাশ দ্য শেড অফ এ ট্রি ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। দেখো একটা ছবি দেওয়া আছে, এবার এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, অনেকে কিন্তু ভুল করে ফেলবে, ক্লিয়ার? দুটো জিনিস ক্লিয়ার করে দিই। দেখো এই গাছটার নিচে কেউ যদি বসে, এই গাছটাকে আমরা একটা শেড ধরছি, সেই শেডের স্পেলিং কি? SHED, শেড। এই শেড মানে কিন্তু ছাউনি। যখন SHED বলবো তখন সেই শেডের মানে হচ্ছে ছাউনি, ক্লিয়ার? সেই শেডের মানে ছাউনি। আর যখন আমরা ছায়া বলবো, এই যেটা ছাওয়া, যেটা এখানে রয়েছে, এই যে ছাওয়া, এটাকে কিন্তু বলবো SHADE, এই শেড মানে কিন্তু ছায়া, এই শেড মানে ছায়া, ক্লিয়ার? তাহলে শেড যখন বোঝাবো, শেড মানে ওপরের এই পুরো ফুল গাছটাকে আমরা একটা শেড ধরছি, তার নিচে বসবো, তখন কিন্তু আমরা বলবো আন্ডার, UNDER। আর যদি বলে চলো এই ছায়ার মধ্যে বসি, শেডের মধ্যে বসি, তখন কিন্তু আমরা কি নেব? ইন। দুটো ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে। শেড ছাউনি বললে আন্ডার, আর যদি ছায়া বলে তখন কিন্তু ইন বলতে
হবে আমাদের। তাহলে এখানে কি বলছে, লেট আস সিট ডাউন, চলো আমরা বসি, শেড এখানে ছায়া বলেছে, তাহলে কিন্তু আমাদের এখানে আন্ডার হবে না, ইন হবে, আন্ডার অপশনেও নেই। ক্লিয়ার? তাহলে লেট আস সিট ডাউন ইন দ্য শেড অফ দ্য ট্রি, ভেরি ইম্পর্টেন্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। 11C, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। এবার যখন নেক্সট 12 দাগ কি বলেছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো 12 দাগ কি বলেছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে ইউ আর ফরচুনেট, তুমি কিন্তু সৌভাগ্যবান, ড্যাশ হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট, এত বুদ্ধিমান, অ্যান্ড ওবিডিয়েন্ট সান, বলছে তুমি খুবই আর কি ভাগ্যবান পাওয়াতে, এই হ্যাভিং মানে পাওয়া, তাহলে একটা নির্দিষ্ট বিষয় বলছে, কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে তুমি ভাগ্যবান, নির্দিষ্ট একটা বিষয় বলছে। ক্লিয়ার? নির্দিষ্ট একটা বিষয়, আর নির্দিষ্ট বিষয় বললে আমাদের প্রিপোজিশন কি হয়, ইন। ক্লিয়ার? তো এখানে কি বলছে, ইউ আর ফরচুনেট, তুমি কিন্তু সৌভাগ্যবান পাওয়াতে, অ্যান্ড ইন্টেলিজেন্ট, একটা বুদ্ধিমান, এবং ওবিডিয়েন্ট, এত একটা বাধ্য ছেলে পাওয়াতে তুমি কিন্তু ভাগ্যবান। দেখো একজন লোক কৃষক, তার ছেলেটা খুবই বুদ্ধিমান এবং বাধ্য, বাবা যা বলে তাই শোনে, এবং খুবই কিন্তু বুদ্ধিমান, পরীক্ষাতে ভালো রেজাল্ট করে প্রত্যেক বছর, তাই বলছে। তাহলে নির্দিষ্ট বিষয় মেনশন করলে আমাদের প্রিপোজিশন কি হবে, ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, এবং ইন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হ্যাভিং রয়েছে। ক্লিয়ার? তাহলে ইউ আর ফরচুনেট, সৌভাগ্যবান, ইন হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট সান, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 12 দাগ হয়ে গেল। 13 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড, উই আর হাইলি মানে বিরাট, আমরা বিরাটভাবে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, ড্যাশ দ্য এক্সাম রেজাল্টস। দেখো দুটো জিনিস বলে দিই, এই ডিসঅ্যাপয়েন্ট ওয়ার্ডের পরে কখনো উইথ বসে, উইথ, ডিসঅ্যাপয়েন্ট উইথ, যখন ইনঅ্যানিমেট অবজেক্ট বলবে, ইনঅ্যানিমেট, ANIMATE, ইনঅ্যানিমেট, আর কখন ইন বসবে, যখন কোনো একজন ব্যক্তি রিলেটেড কিছু বোঝাবে, যে আমি ওই ব্যক্তির ওপরে ডিসঅ্যাপয়েন্টেড। ক্লিয়ার? তখন কিন্তু ইন বসাবো। যেমন আমি যদি বলি আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ইন মাই ফ্রেন্ড, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ইন হিম, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ইন হার, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ইন দেম। আর ইনঅ্যানিমেট কোনো জিনিস, কোনো থিং, কোনো একটা রেজাল্ট, কোনো সিচুয়েশন, তখন আমরা কি বলবো, উইথ বলবো। ক্লিয়ার? ডিসঅ্যাপয়েন্টেড উইথ। তাহলে এখানে কি বলেছে দেখো, উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ দ্য এক্সাম রেজাল্ট, কোনো ব্যক্তি নয়, কোনো মানুষ নয়, এক্সাম রেজাল্ট, তাহলে আমরা কি বলবো, উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য এক্সাম রেজাল্ট। দেখো প্রত্যেকটা স্টুডেন্ট, ছেলেটি মেয়েটি আবার ছেলেটি, ঠিক আছে, তারা কিন্তু রেজাল্ট যেটা হয়েছে, পরীক্ষার রেজাল্ট, সেটা নিয়ে কিন্তু খুশি নয়। ওকে, তাহলে এখানে উইথ ইজ দ্য কারেক্ট আনসার, 13 ডি উত্তর। এবার যাবো নেক্সট 14 কি বলেছে, 14 কি বলেছে আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার 14। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, আই কনভে মাই থ্যাঙ্কস, আমি জানাই, আমার ধন্যবাদ জানাই, ড্যাশ দ্য মেম্বার্স অব দ্য ক্লাব। দেখো ক্লাবের যে সেক্রেটারি, কোনো একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে কিন্তু সমস্ত মেম্বাররা উপস্থিত রয়েছে, প্রেজেন্ট রয়েছে, এবং সেই ক্লাবে কি করছে দেখো, ক্লাবের যে সেক্রেটারি সে এসে বলছে, আমি ক্লাবের সমস্ত, তার বক্তব্য শুরু করার আগে বলছে, আমি ক্লাবের সমস্ত মেম্বারদের কিন্তু ধন্যবাদ জানাই। তাহলে আই কনভে, এখানে কনভেটা কিন্তু ভার্ব, থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানানো, ডাইরেক্ট কিন্তু আমি থ্যাঙ্ক বলছি না। ক্লিয়ার? দুরকমভাবে বলতে পারি। দেখো একটা বাক্য আমি বললাম আই থ্যাঙ্ক ইউ, THANK, আই থ্যাঙ্ক ইউ, আমি তোমাকে বা তোমাদেরকে ধন্যবাদ জানাই, তাহলে থ্যাঙ্ক হচ্ছে ভার্ব বাক্যে। ক্লিয়ার? ডাইরেক্ট থ্যাঙ্কে ভার্ব করে দিলাম। এবার এই থ্যাঙ্ককে আমি নাউন হিসেবে ইউজ করলে তখন কিন্তু আমার কি করতে হবে, একটা টু আনতে হবে। দেখো সেটা হচ্ছে আই কনভে, যেমন এখানে কনভে বলছে, আমি কনভে ওয়ার্ডটাই লিখবো, আই কনভে মাই থ্যাঙ্কস, THANKS, আই কনভে মাই থ্যাঙ্কস। দেখো তাহলে এখানে কিন্তু ভার্ব হচ্ছে কনভে। ক্লিয়ার? তাহলে আই কনভে মাই থ্যাঙ্কস, এখানে থ্যাঙ্কসটা নাউন, তাহলে থ্যাঙ্কস তুমি কাউকে জানাচ্ছ, তাহলে তো তোমাকে টু আনতেই হবে। আই কনভে মাই থ্যাঙ্কস টু ইউ, তোমাকে, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, তাহলে আই কনভে মাই থ্যাঙ্কস টু, এখানে ইউ। ওকে, বোঝা গেল? তাহলে ডাইরেক্ট যদি থ্যাঙ্ক শব্দটাকে তুমি কি করো, ভার্ব হিসেবে ধরো, তাহলে কোনো প্রিপোজিশন আনার দরকার নেই, কিন্তু অন্য কোনো ভার্ব এনে থ্যাঙ্কসকে নাউন হিসাবে ধরছো, তখন কিন্তু তুমি যাকে ধন্যবাদ জানাচ্ছ তার আগে তোমাকে টু দিতে হবে। ক্লিয়ার? তাহলে আই থ্যাঙ্ক ইউ বা আই কনভে মাই থ্যাঙ্কস টু ইউ। তাহলে এখানেও তাই বলছে, দেখো থ্যাঙ্কসটাকে এখানে নাউন হিসেবে ধরা হয়েছে, আই কনভে মাই থ্যাঙ্কস, তাহলে টু দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 15। ওকে,
হ্যাঁ, এইবার কি বলছে দেখো, এইবার বলছে যে কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, বলছে উইথ ডেঞ্জার, বলছে বিপদের সাথে, যখন বিপদ দোরগোড়ায় চলে এসছে, মানে দরজার কাছে বিপদ চলে এসছে, ইউ ক্যান নট সিট আইডল, মানে উইথ ডেঞ্জার ড্যাশ দ্য ডোর, দরজার সামনে বিপদ নিয়ে ইউ ক্যান নট সিট আইডল। দেখো একজন ব্যক্তির সামনে কিন্তু একজন গুন্ডা চলে এসছে একজন বাড়িতে, দেখো দরজার সামনে, তার মানে বিপদ, বন্দুক টন্দুক নিয়ে প্রবেশ করেছে এবং দেখো লাথি মেরেছে, ঠিক আছে, লাথি মেরে ফেলে দিচ্ছে, তাহলে এটা কি, এটা একটা বিপদ। তো তাই বলছে দরজার সামনে যখন বিপদ চলে এসছে তুমি কিন্তু অলস হয়ে বসে থাকতে পারবে না। তাহলে দরজা, দরজা কি, দরজা কিন্তু একটা নির্দিষ্ট একটা লোকেশন বলছে, নির্দিষ্ট একটা কি বলছে, একটা প্লেস, PLAC, নির্দিষ্ট প্লেস বা একটা নির্দিষ্ট লোকেশন। তাহলে নির্দিষ্ট প্লেস বা নির্দিষ্ট লোকেশন বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট হবে। ওকে, তাহলে উইথ ডেঞ্জার অ্যাট দ্য ডোর, নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট অ্যাড্রেস, এদের ক্ষেত্রে নির্দিষ্ট টাইম, অ্যাট 2 AM, অ্যাট 2 PM, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বসাবো অ্যাট। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, উইথ ডেঞ্জার অ্যাট দ্য ডোর ইউ ক্যান নট সিট আইডল। 15 এ উত্তর। এবার যাবো নেক্সট 16 দাগ কি বলতে থাকো, কোয়েশ্চেন নাম্বার 16। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 16 কি বলতে থাকো, বলছে হি স্লিপড, স্লিপ মানে স্লিপ খাওয়া, স্লিপ খেয়ে ফসকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। তো বলছে কি হি স্লিপড ড্যাশ হিজ ওল্ড ওয়েজ, তার যে পুরনো যে আর কি জীবন ধারণ বা পুরনো যে একদম তাই পুরনো যে অভ্যেস, সেই অভ্যাসের মধ্যে সে প্রবেশ করেছিল, অ্যান্ড স্টার্টেড শুরু করেছিল ড্রিঙ্কিং, মানে এই ছেলেটা মনে করো আগে ড্রিঙ্ক করতো, হঠাৎ বন্ধ করে দিয়েছিল, আবার দেখো শুরু করে দিয়েছে, ক্লিয়ার। তাই বলছে কি, তাই বলছে সে স্লিপড। এবার দেখো পুরনো অভ্যেসের মধ্যে কিন্তু অনেক ছিল না, ধরো অভ্যেস আমি বললাম, তাহলে অভ্যেসের মধ্যে সে ছিল না অনেক দিন ধরে, আবার অভ্যেসের মধ্যে প্রবেশ করছে, তাহলে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললেই কিন্তু আমাদের কি হবে, ইনটু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে হি স্লিপড ইনটু, তার অভ্যেসের মধ্যে প্রবেশ করছে, ওল্ড হ্যাবিট, ক্লিয়ার। তাহলে হি স্লিপড ইনটু হিজ ওল্ড ওয়েস অ্যান্ড স্টার্টেড ড্রিঙ্কিং, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললেই কিন্তু ইনটু হবে। 16D। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 17 কোয়েশ্চেন নাম্বার 17। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে অনলি পেশেন্স অ্যান্ড ফর্টিটিউড, বলছে শুধুমাত্র ধৈর্য এবং স্থিতিশীলতা, ঠিক আছে, সহ্য শক্তি বলতে পারি, ক্যারিড হিম ড্যাশ দ্য ক্রাইসিস, মানে এই ছেলেটা খুবই ধৈর্যবান, খুবই স্থিতিশীল, ঠিক আছে, সহ্য শক্তি তার প্রবল। তো তাই বলছে জীবনে অনেক প্রবলেম তার এসছে, কিন্তু সেই প্রবলেমগুলো সে সারভাইভ করে গেছে, সারভাইভ, SURVIVE, সারভাইভ করে গেছে প্রবলেম বা ডিফিকাল্টিসগুলো। যদি সারভাইভ করা বলে তার আমাদের ফ্রেজাল ভার্ব আছে কি, ক্যারি, CARRY, ক্যারি থ্রু, THROUGH, ক্যারি থ্রু, এটা একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে সারভাইভ আর ডিফিকাল্টি, DIFFICULTY, সারভাইভ আর ডিফিকাল্টি, ডিফিকাল্ট প্রবলেম বা কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন, আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করবো, ক্যারি থ্রু, ক্লিয়ার। তাহলে অনলি পেশেন্স অ্যান্ড ফর্টিটিউড ক্যারিড হিম থ্রু, THROUGH, ক্যারিড হিম থ্রু দ্য ক্রাইসিস। এই যে ক্রাইসিস, এই সংকটের মধ্যে কিন্তু তাকে টিকিয়ে রেখেছিল, সার্ভাইভ করতে আর কি সহযোগিতা করেছিল কি, তার পেশেন্স, ধৈর্য এবং স্থিতিশীলতা, ক্লিয়ার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আরেকটা ফ্রেজাল ভার্ব আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি ক্যারি আউট। ক্যারি আউট মানে কি, ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট করা, পালন করা। কেউ তোমাকে একটা আদেশ দিল, সেই আদেশটা যখন তুমি পালন করবে, মান্য করবে, তখন আমরা কি বলবো, ক্যারি আউট, ক্লিয়ার। আই ক্যারিড আউট হিজ অ্যাডভাইসেস, আই ক্যারিড আউট হিজ অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইসের সঙ্গে ইয়েস যুক্ত হবে না, আই ক্যারিড আউট হিজ অ্যাডভাইস। ওকে, তাহলে ক্যারি আউট সম্পন্ন করা, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে ক্যারিড থ্রু। 17D আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, হার্ডওয়ার্কিং পিপল, মানে কঠোর পরিশ্রমী মানুষজন, অলওয়েজ সবসময় সাকসিড সফল হয়, ড্যাশ হোয়াট এভার দে ডু, যাই তারা করে তাতে সফল হয়। তাহলে একটা নির্দিষ্ট বিষয়ে সফল হওয়া বলছে, ক্লিয়ার। আমি বলেছিলাম নির্দিষ্ট বিষয় বললেই কি, একটু আগে আমরা আলোচনা করলাম যে নির্দিষ্ট বিষয় মেনশন করলেই আমাদের প্রিপোজিশন কি হবে, ইন হবে, ক্লিয়ার। তাহলে দেখো এই ছেলেটা কিন্তু সারা রাত ধরে কাজ করেছে তার কম্পিউটারে, হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সারা রাত কাজ করার পরে কিন্তু যখন ভোর হচ্ছে সে দেখছে কিন্তু দেখো বাইরের জানালা থেকে সে আলো দেখতে পাচ্ছে, মানে সে এতটাই কাজে মগ্ন ছিল। এদিকে দেখো ল্যাম্প জ্বলছে, ক্লিয়ার।
তো সে কিন্তু বুঝতে পারেনি কখন সকাল হয়ে গেছে, তার মানে হার্ড ওয়ার্কিং। তার বলছে হার্ড ওয়ার্কিং পিপল অলওয়েজ সাকসিড, তাহলে সফল হয় কিসে, নির্দিষ্ট বিষয়, তাহলে ইন হোয়াট এভার দে ডু, যাই তারা করে তাতে সফল হয়, নির্দিষ্ট বিষয়ে সফল হয়, তাহলে ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 18 ডি। এবার যাব আমাদের 19 দাগ 19 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে হি উড নট হ্যাভ বিন সাকসেসফুল, মানে বলতে চেয়েছে সে সফল হতে পারতো না, ইন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে, বাট ড্যাশ মাই হেল্প। দেখো একটি ব্যক্তি সে কিন্তু কি বলছে দেখো, কোনো একটা প্রজেক্ট, মানে মনে করো এটাই একটা প্রজেক্ট, ক্লিয়ার। তো এই ব্যক্তি হেল্প করছে এই ব্যক্তিকে, সেই কারণে কিন্তু সে টপকাতে পারছে, এই প্রবলেমটা থেকে উদ্ধার পাচ্ছে, বা এই কাজটা কিন্তু সে করতে পারছে, এটাই মনে করো একটা প্রজেক্ট, ক্লিয়ার, এটাই হচ্ছে তাদের একটা প্রজেক্ট। তাহলে এ কিন্তু সফল হতে পারতো না যদি না এ সাহায্য করতো, ক্লিয়ার। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো, ধরো আমি বললাম যে কোনো একটা দুর্ঘটনা থেকে আমার বন্ধু আমাকে বাঁচিয়েছে, কিন্তু বন্ধু না বাঁচালে আমি মরে যেতে পারতাম, এই বাক্যগুলোকে আমরা বলবো এই রকম, ক্লিয়ার। ধরো আমি বললাম যে আই কুড হ্যাভ বিন কিলড, আই কুড হ্যাভ দিয়ে বাক্যগুলো আমরা বলবো, ক্লিয়ার। অ্যাক্টিভ হলে বিন দেবো না, অ্যাক্টিভ প্যাসিভ হলে বিন দেবো। আই কুড হ্যাভ বিন কিল, দেখো কিল মানে হত্যা করা, আমি তো একা একা কিল হবো না কারোর দ্বারা, সেই কারণে কিন্তু আমি বিনটা ইউজ করেছি। আই কুড হ্যাভ বিন কিলড, আমি মারা যেতে পারতাম, বাট ফর ইয়োর হেল্প, HELP, মানে বলতে চাইছে যে এই যে বাট, বাট ফুল স্টপ হবে এখানে, হ্যাঁ এখানে ফুল স্টপ হবে আর এখানে বাট হবে, BUT, বাট, ক্লিয়ার। তাহলে এই যে বাট ফর সামওয়ান, তার মানে হচ্ছে সে যদি না থাকতো, সে যদি সাহায্য না করতো, এই রকম ক্ষেত্রে আমরা বাট ফর ইউজ করি, ক্লিয়ার। আই কুড হ্যাভ বিন, ধরো আমি বললাম আই উড হ্যাভ ফেইল্ড, আমি পরীক্ষা ইন দ্য এক্সাম, আই উড হ্যাভ ফেইল্ড ইন দ্য এক্সাম, বাট ফর মাই ফ্রেন্ডস হেল্প, আমার বন্ধুদের সাহায্য ছাড়া আমি কিন্তু ফেল করে যেতে পারতাম, তাহলে এইটা হচ্ছে ছাড়া বা না হলে, ক্লিয়ার। তাহলে এখানে কি হবে, বাট ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট ফর মাই হেল্প, তাই বলছে হি উড নট হ্যাভ বিন সাকসেসফুল, সে সফল হতে পারতো না ইন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে, বাট ফর মাই হেল্প, আমার সাহায্য ছাড়া, আমি সাহায্য না করলে সে কিন্তু সফল হতে পারতো না, ক্লিয়ার। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, বাট ফর, তাহলে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, 19-এর এ, বোঝা গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 20 দাগ, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 20, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখে নেবো, বলছে দ্যাট কার ইজ থ্রোয়িং ড্যাশ এ লট অফ স্মোক, দেখো একটা গাড়ি সে কিন্তু লাস্টে কি করছে, বাইরে বের করছে ধোঁয়া, তাহলে গাড়িটা হয়তো ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে, তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো, থ্রো আউট বলবো, থ্রো আউট, বাইরে বের করা, ক্লিয়ার। থ্রো আউট, থ্রো মানে ছুঁড়ে মারছে, ধোঁয়া ছুঁড়ে মারছে এবং সেটা কোথায়, বাইরে, তাহলে থ্রোয়িং আউট, একদম সিম্পল এবং ইজি হিসাব। তো দ্যাট কার ইজ থ্রোয়িং আউট, বাইরে ছুঁড়ে মারছে এ লট অফ স্মোক, এ ইজ দ্য কারেক্ট আনসার, 20-এর এ। এবার যাবো চলো নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট আমরা এবার ইয়রে চলে আসছি 20-21 দাগ থেকে। ইয়র কি বলছে আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 21 বলছে রোহানস মাদার অ্যাডভাইসড হিম, রোহানের মাদার তাকে উপদেশ দিয়েছিল, দেখো অ্যাডভাইসড এটা কিন্তু V2 আছে, এগুলো আমাদের টেন্স রিলেটেড ইরর নাও থাকতে পারে, কিন্তু আমরা মাথায় হিসাবটা রেখে চলবো, ক্লিয়ার। তো রোহানস মাদার অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিয়েছিল, নট টু ড্রাইভ দ্য কার, যে গাড়িটা চালাবে না, লেটলি অ্যাট নাইট, আচ্ছা দেরি করে, রাতে দেরি করে, ছবিটা ফলো করো, দেখো মা কিন্তু রাতে দেরি করে গাড়ি চালাতে বারণ করেছে বলে ছেলেটা কিন্তু চলে যাচ্ছে, মার উপদেশ পালন করেছে, ক্লিয়ার। দেখো রাত, তো এইবার বিষয়টা কি, রাতে বোঝালে, রাতে, এই লেটলি মানে কি, এই লেটলি মানে হচ্ছে LATELY, এই লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, ক্লিয়ার, এটা মাথায় রাখবো, মানে সাম্প্রতিককালে। তাহলে লেটলি এখানে হচ্ছে না, বুঝতে পারছো, এটা রিসেন্টলি বলছে না, বলছে রাতে দেরি করে, আর দেরি করা বললে কি হয়, লেট, তাহলে রাতে দেরি করে বললে লেট অ্যাট নাইট বলবো, ওকে, NIGHT, আই কেম হোম লেট অ্যাট নাইট, বোঝা গেল। তাহলে দেরি বললে লেট, আর লেটলি বললে এটা কিন্তু রিসেন্টলি হয়ে যাবে, সাম্প্রতিককালে, ওকে। তাহলে ভুল হচ্ছে আমাদের 3 নাম্বার পার্টে, এই লেটলিটা কি হবে, লেটলিটা কিন্তু আমাদের লেট হয়ে যাবে, লেট অ্যাট নাইট, 21-এর কিন্তু 3 নাম্বার পার্টে ভুল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে আই ইনসিস্টেড, আমি জেদ করেছিলাম, বাট কিন্তু, জোর করেছিলাম বা জেদ করেছিলাম, বাট কিন্তু নাইদার প্রভিনো না, অর, আচ্ছা অর,
আচ্ছা এখান থেকে বলে দিই, সেটা হচ্ছে ইদার, EITHER, ইদারের সঙ্গে আমাদের বসে অর, নিদারের সঙ্গে NEITHER, নিদারের সঙ্গে আমাদের বসে নর। ওকে, যেমন নট অনলি, নট অনলি থাকলে আমাদের কি হবে, নট অনলি থাকলে কিন্তু আমাদের বাট অলসো হবে। সোর সঙ্গে কি বসবে, সোর সঙ্গে আমাদের দ্যাট বসবে। ক্লিয়ার? তো এরকম আরও আছে। তো হ্যাঁ, তো কমনলি এইগুলো মাথায় রাখতে আমাদের হবে। ওকে, তো আই ইনসিস্টেড বাট, আমি জেদ করেছিলাম, জোর করেছিলাম, বাট নাইদার প্রবীণ, এখানে অর হবে না, এই অরটা কিন্তু নর হবে। দেখো নিদারের সঙ্গে নর। ওকে, নর। তাহলে প্রবীণও না, না তার বন্ধু ভরত ওয়াজ রেডি, তৈরি ছিল না, টু ওয়ার্ক অন এ হলিডে, একটা ছুটির দিনে কাজ করতে তৈরি ছিল না। দেখো ছুটির দিন কিন্তু এই যে এর নাম হচ্ছে কি প্রবীণ এবং তার বন্ধু, আচ্ছা বন্ধু বন্ধু হয়তো পাশে রয়েছে এখানে। ক্লিয়ার? তো ভরত কেউই কিন্তু, তারা কিন্তু কাজ করতে রাজি নয়, তারা কিন্তু একটা অনুষ্ঠানে গেছে, তারা আর কি একটা প্রোগ্রামে গেছে। ক্লিয়ার? ছুটির দিনে একটু আনন্দ ফুর্তি করছে। তো ঠিক আছে, তো আই ইনসিস্টেড, তাহলে নাইদারের সঙ্গে এখানে ভুল কোথায় আছে, নরে ভুল, আমাদের কিন্তু 1 নম্বর পার্টে ভুল, 22-এর A 1 নম্বর পার্টে ভুল, অরটা নর হবে। এবার যাবো নেক্সট 23 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 বলছে প্রভাত ইজ ইমপ্রেসড বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার। দেখো প্রভাত, এই ছেলেটার নাম প্রভাত, তার ইয়ঙ্গার ব্রাদার এটা ছোট ভাই। ক্লিয়ার? তো বলছে প্রভাত কিন্তু ছোট ভাইয়ের দ্বারা খুবই ইমপ্রেসড, কারণ কি, কারণ বিকজ হি ইজ ক্লেভারার, মানে এই ভাইটি, এই ব্রাদার, এটা হচ্ছে ব্রাদার। ক্লিয়ার? ব্রাদার, BROTHER, ব্রাদার ক্লেভারার, অনেক বেশি চালাক তার থেকে, এবং কি অ্যামিউজিং, আরও বেশি মজাদার। ভাই কিন্তু বেশি চালাক এবং বেশি মজাদার দ্যান হি ইজ, সে যতটা না হয় চালাক মজাদার, তার থেকে ভাই অনেক বেশি। তাহলে দেখো, তাহলে এখানে কম্প্যারিজন করছে, দেখো দ্যান ইউজ করেছে, কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে কি এটা কম্প্যারেটিভ ডিগ্রি, COMPARATIVE, কম্প্যারেটিভ ডিগ্রি, DEGREE, কম্প্যারেটিভ ডিগ্রিতে আমরা অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম হবে। প্রথমে এখানে ক্লেভারার ইউজ করেছে, ক্লেভারার। ক্লিয়ার? তাহলে ক্লেভারার তো আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি, ক্লেভারার CLEVERER, ক্লেভারার কম্প্যারেটিভ। কিন্তু অ্যামিউজিং এর সঙ্গে তো আমরা অ্যামিউজিং আর অ্যামিউজিং গেস্ট করতে পারি না। তাহলে যে অ্যাডজেক্টিভের EREST যুক্ত হয় না, তার আগে কম্প্যারেটিভ করতে গেলে আমরা মোর যুক্ত করব। তাহলে মোর কি করব, মোর অ্যামিউজিং। ওকে, তাহলে দুটো অ্যাডজেক্টিভ, দুটোকেই কম্প্যারেটিভ ফর্মে রাখতে হবে, তাহলে আমরা মোর অ্যামিউজিং করব। তাহলে এখানে অ্যামিউজিংয়ের আগে কিন্তু একটা মোর যুক্ত করতে হবে, মোর অ্যামিউজিং। তাহলে প্রভাত ইজ ইমপ্রেসড বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার বিকজ হি ইজ ক্লেভারার অ্যান্ড মোর অ্যামিউজিং দ্যান হি ইজ। দেখো কোনো একটা প্রবলেম কিন্তু ভাই সলভ করছে, সেই কারণে বলছে খুবই চালাক। ওকে, তাহলে যে অ্যাডজেক্টিভগুলোর EREST দিয়ে কম্প্যারেটিভ সুপারলেটিভ হয় না, সেগুলো লাগে আমরা কম্প্যারেটিভ করতে গেলে মোর, সুপারলেটিভ যুক্ত করতে গেলে মোস্ট। যেমন পাওয়ারফুল, মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল। ক্লিয়ার? ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? তাহলে 23-এর কিন্তু আমাদের 3 নম্বর পার্টে ভুল, অ্যামিউজিংয়ের আগে মোর যুক্ত হবে। নেক্সট 24 কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 24 বলছে রিতেশ কুড সাকসিড। হ্যাঁ, রিতেশ কুড, তাহলে ক্যান মানে পারা, কুড মানে পারতো, রিতেশ কিন্তু পারতো, সাকসিড সফল হতে। দেখো নির্দিষ্ট বিষয় বলছে সফল হওয়া, ক্যাচিং ধরাতে, তাহলে দেখো আগেই প্রিপোজিশন কিন্তু ইন, তাহলে নিয়ম খাটছে আমাদের, অবশ্যই খাটছে। তাহলে রিতেশ কুড সাকসিড ইন ক্যাচিং দ্য ফ্রিসবি। ফ্রিসবি কাকে বলে, এই ধরনের প্লাস্টিকের যে ডিস্ক থাকে, সেই ডিস্কগুলো আমরা ছুঁড়ে বাতাসে ছুঁড়ে দিই, ঠিক আছে, এটাকেই বলা হয় ফ্রিসবি। তা বলছে রিতেশ কুড সাকসিড ইন ক্যাচিং দ্য ফ্রিসবি। রিতেশ কিন্তু ফ্রিসবি, ধরো এই মহিলা ছুটছে, সামনে রিতেশ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো ডগিও আছে। তো বলছে রিতেশ কিন্তু সফল হতে পারতো ধরতে ফ্রিসবিটা বিফোর ইট রিচেস দ্য বাউন্ডারি লাইন, বাউন্ডারি লাইনে যাওয়ার আগে। ওকে, তো রিতেশ বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছে, রিতেশকে দেখা যাচ্ছে না। এবার আমাদেরকে বুঝতে হবে, দেখো এখানে কুড কোন টেন্স আছে, কুড কিন্তু আমাদের V2 আছে। তাহলে এখানে পরের অংশে দেখো রিচেস, এই রিচেসটা আমাদের কি হবে, এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মে আছে, টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে রিচড, REACHED সেকেন্ড ফর্মে হবে। তাহলে দুটোকেই কিন্তু সিম্পল পাস্টে রাখতে হবে টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য। এই কারণে আমি বলেছি আগে ইরর পেলে, কোনো বাক্যে ভুল থাকা আর কি ভুল খুঁজতে বললে তোমাদের কিন্তু আগে টেন্সের ব্যালেন্স সেম আছে কিনা দেখতে হবে। তাহলে কী হবে, রিতেশ কুড সাকসিড ইন ক্যাচিং দ্য ফ্রিসবি বিফোর ইট রিচড দ্য বাউন্ডারি লাইন। ওকে, বাউন্ডারি লাইন যাওয়ার আগে সে কিন্তু ধরতে পারতো। 24-এর 3 নম্বর পার্টে ভুল, রিচটা রিচড। এবার যাবো নেক্সট 25 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 25 কি বলছে দেখো, বলছে আশুতোষ ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স। বলছে যে সমস্ত প্লেয়ার্সগুলো ছিল তার মধ্যে আশুতোষ হলো একজন। হু মানে যারা, তাহলে হু কাকে ডিফাইন করছে, হুর আগে যে ওয়ার্ডটা
যেটা থাকবে তাকে কিন্তু হু ডিফাইন করবে। তাহলে প্লেয়ার্স, হুর আগে কি আছে, প্লেয়ার্স আছে, একের বেশি, তাহলে হুটাও কিন্তু প্লুরাল, তাহলে হ্যাজ হবে, হ্যাজ হবে না, কি হবে, হ্যাভ হবে। বোঝা গেল? তাহলে আশুতোষ ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, সেই সমস্ত প্লেয়ার্সদের মধ্যে আশুতোষ একজন। হু মানে যারা, যারা মানে প্লেয়াররা, হ্যাভ বিন, হু হ্যাভ বিন সিলেক্টেড, যারা কিন্তু সিলেক্ট হয়েছে ফর দ্য T20 ম্যাচ। তো সামনেই তোমরা জানো ওয়ার্ল্ড কাপ T20 ম্যাচ, তো তার জন্য কি হচ্ছে, আশুতোষ বাবু কিন্তু সিলেক্ট হয়েছে, যোগ। হ্যাঁ, তো তাহলে হুর আগে সবসময় মাথায় রাখবে, হুর আগে যে ওয়ার্ডটা থাকবে হু কিন্তু তাকে ডিফাইন করবে। তাহলে আগের ওয়ার্ডটা যদি প্লুরাল হয় হু প্লুরাল, আগের ওয়ার্ডটা সিঙ্গুলার হলে হু সিঙ্গুলার, এবং সেই অনুযায়ী কিন্তু ভার্বটাও বসবে, হ্যাজ সিঙ্গুলার, প্লুরাল ভার্ব হ্যাভ, যেহেতু হু কিন্তু প্লুরাল। ওকে, 25-এর কিন্তু আমাদের কোন পার্টে ভুল, 25-এর 2 নম্বর পার্টে ভুল, হ্যাজটা হ্যাভ হবে। এবার যাবো নেক্সট 26 কি বলছে আমরা দেখে নেব। 26 বলছে কি, 26 বলছে যে মাধুরী ডিড নট রিপ্লাই, মাধুরী রিপ্লাই করেনি ওয়েন, যখন আই আক্সড। দেখো এখানে ডিড কিন্তু V2 রয়েছে, ডিড V2, এখানে আক্সড, আক্সড আমরা দেখলাম, আক্সডও কিন্তু কি হয়েছে V2, টেন্সের ব্যালেন্স তাহলে ঠিক আছে। এখানে দেখো আবার ওয়াজ রয়েছে, ওয়াজও কিন্তু V2, ক্লিয়ার? তাহলে টেন্সের ব্যালেন্স সেম আছে। তাহলে মাধুরী ডিড নট রিপ্লাই, রিপ্লাই দেয়নি, উত্তর দেয়নি, ভেন আই আক্সড হার, যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম হোয়াই। তাহলে বাক্যটা কিন্তু প্রশ্নবোধক নয়, বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু প্রশ্নবোধক নয়, লাস্টে দেখো ফুল স্টপ আছে। তাহলে ফুল স্টপ থাকা মানে কি, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ওয়াইটা কনজাংশন, কনজাংশনের পরে আগে ভার্ব হবে না, আগে সাবজেক্ট। তাহলে WH ওয়ার্ড, ওয়ার্ডের পরে প্লাস হবে সাবজেক্ট, প্লাস তারপরে হবে ভার্ব, ওকে, তারপরে রিমেইনিং, এটাকে আমরা বলি অ্যাসার্টিভ বাক্য, ASSERTIVE, অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে। প্রশ্নবোধক হলে তখন WH ওয়ার্ডের পরে কিন্তু ভার্ব হবে। তাহলে এখানে কি হবে, হোয়াই ওয়াজ শি হবে না, হবে কি হোয়াই শি ওয়াজ হবে। তাহলে হবে কি শি ওয়াজ, হোয়াই শি তারপরে ওয়াজ, এটা কিন্তু আমাদের বসাতে হবে, ক্লিয়ার? তাহলে মাধুরী ডিড নট রিপ্লাই ওয়েন আই আস্কড হার হোয়াই শি ওয়াজ উইপিং, সে কেন কাঁদছি, দেখো মেয়েটা কাঁদছে, জিজ্ঞেস করলে বলছে না। 26-এর কিন্তু 3 নম্বর পার্টে ভুল, ওয়াজ শি উঠে গিয়ে শি ওয়াজ হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 27, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে দেখে নেবো। রশনি সেইস, রশনি বলে, দেখো ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে রশনি সেইস দ্যাট শি প্রেফার্স, এখানেও প্রেফার্সও কিন্তু সিম্পল প্রেজেন্ট V1, তাহলে টেন্সের ব্যালেন্স এখনো পর্যন্ত ঠিক আছে, ওকে। তাহলে রশনি সেইস, রশনি বলে দ্যাট যে শি প্রেফার, সে প্রেফার করে এ হোয়াইট শার্ট, একটা সাদা শার্ট, দেন কালার্ড ওয়ান, মানে রঙিন জামার থেকে সে কিন্তু সাদা শার্ট, সাদা জামা পছন্দ করে। ইন ফর্মাল মিটিংস, দেখো একটা মিটিং হচ্ছে, রশনি এসছে, দেখো সাদা ড্রেস, সাদা জামা পরে কিন্তু এসছে, তাই বলছে ফর্মাল মিটিংয়ের ক্ষেত্রে সে কিন্তু সাদা জামাকে বেশি প্রেফার করে কালারফুল জামার থেকে, রঙিন জামার থেকে। তাহলে প্রেফার ওয়ার্ডের পরে PREFER, তোমরা জানো প্রেফার ওয়ার্ডের পরে আমরা আগের দিনে প্রিপোজিশনের ক্লাসে আলোচনা করেছিলাম, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে, টু বসে। কোনো একটা জিনিসের থেকে আর একটা জিনিস বেশি প্রেফার করলে সেই জিনিসের আগে কিন্তু টু বসবে। আই প্রেফার টি, আমি বেশি চা পছন্দ করি, টু কফি, কফির থেকে, ক্লিয়ার? যার থেকে বোঝাবে তার আগে টু বসবে, ক্লিয়ার? তাহলে কালার্ড ওয়ানের থেকে, তাহলে এই দ্যানটা এখানে কি হবে, দ্যানটা টু হবে, আমাদের ভুল 2 নম্বর পার্টে দ্যান উঠে গিয়ে টু হবে। 28 কি বলতে দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 28, কোয়েশ্চেন নাম্বার 28 বলছে ডক্টর ঋতু ওয়াজ এক্সপ্লেইন। আচ্ছা, প্রথম কথা বি ভার্ব, বি ভার্বের পরে মেন ভার্বের কোনো সময় ফার্স্ট ফর্ম বসে না, হয় বি ভার্বের পরে, বি ভার্ব মানে কি এম ইজ আর, এম ইজ আর হচ্ছে ওয়াজ ওয়্যার, এদের পরে মেন ভার্ব যেটা থাকবে, মেন ভার্ব তার বসবে কি, মেন ভার্বের হয় আইএনজি ফর্ম বসবে, মেন ভার্বের আইএনজি ফর্ম, তা না হলে মেন ভার্বের থার্ড ফর্ম। যখন থার্ড ফর্ম বসবে সেটা হবে, সেই বাক্যটা হবে হচ্ছে প্যাসিভ, আর যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি সেটা হবে কিন্তু অ্যাক্টিভ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে ফার্স্ট ফর্ম বসে না বি ভার্বের পরে, ক্লিয়ার? তাহলে ভুল আমাদের 1 নম্বর পার্টে পেয়ে গেছে, মিনিংটাকে দেখে নিই। ডক্টর ঋতু ওয়াজ এক্সপ্লেইন আছে দ্য বেনিফিটস অফ ডুইং যোগা, যোগা করার যে বেনিফিটস, উপকারিতা, সেটা আর কি অ্যাটলিস্ট 4 টাইমস আ উইক, সপ্তাহে 4 বার আমাদেরকে এক্সপ্লেইন করে। তাহলে যে কাজটা আমরা রেগুলার করি, রেগুলার হ্যাবিট, যে বাক্যটা আমাদের রেগুলার প্রতিদিনের অভ্যেস, তাহলে রেগুলার হ্যাবিট মানে তিনি প্রতি সপ্তাহে 3-4 বার করে বলেন, একটা হ্যাবিট বলছে, তাহলে রেগুলার হ্যাবিট হলে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স V1 বসবে আমাদের, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করব, ঋতু ওয়াজ এক্সপ্লেইন, ওয়াজটা কেটে দাও, ওয়াজের কোনো কাজ নেই, তাহলে শুধু এক্সপ্লেইন এবং তার সঙ্গে একটা কিন্তু এস যোগ করতে হবে, কারণ কি ঋতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ঋতু এক্সপ্লেইনস
ঋতু ব্যাখ্যা করে, ডাক্তার ঋতু ব্যাখ্যা করেন তিনি দ্য বেনিফিটস অফ ডুইং যোগা অ্যাটলিস্ট 4 times a week। ওকে, তো অভ্যেস বলছে বলে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট করলাম এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ডক্টর ঋতু তিনি এক্সপ্লেইন করেন ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো, 1 নম্বর পার্টে ভুল, এক্সপ্লেনটা এক্সপ্লেইনস। 29 কি বলছে আমরা দেখে নেব। 29 কি বলছে দেখো, 29 বলছে গুরগাঁও ইজ ফুল অফ টল বিল্ডিংস। গুরগাঁও কিন্তু লম্বা লম্বা বিল্ডিংয়ে ভর্তি। হুইচ মানে যেটা, তাহলে একটু আগে বললাম কনজাংশনের আগে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডকে কনজাংশন ডিফাইন করে। তাহলে টল বিল্ডিংস, হুইচ কাকে ডিফাইন করছে? টল বিল্ডিংস। তাহলে টল বিল্ডিংস একটা নয়, একের বেশি। টল বিল্ডিংস কিন্তু প্লুরাল, তাই তো, টল বিল্ডিংস প্লুরাল। তাহলে হুইচটাও কী হবে? হুইচটাও প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। এখানে ইসটা কি হয়ে যাবে? তখন ইসটা কিন্তু আর হয়ে যাবে। দেখো গুরগাঁও কিন্তু প্রচুর টল বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা। ওকে, তাহলে গুরগাঁও ইজ ফুল অফ টল বিল্ডিংস, হুইচ ইজ হবে না, হুইচ আর, যেগুলো হয় অ্যাট ওয়ান্স একদিকে একাধারে, ইটস স্ট্রেংথ মানে গুরগাঁওয়ের স্ট্রেংথ শক্তি, অ্যাজ ওয়েল অ্যাজ আরও উইকনেস দুর্বলতা। কারণ কি? ডিপেন্ডিং আপন হাউ ওয়ান লুকস অ্যাট ইট, এটা নির্ভর করবে যে তুমি টল বিল্ডিংগুলোকে দুর্বলতা বলছো নাকি শক্তি বলছো, তোমার দৃষ্টিভঙ্গির ওপরে, তুমি কোন দৃষ্টিতে গুরগাঁওয়ের দিকে তাকাচ্ছ। ক্লিয়ার? তাহলে বোঝা গেলে, বুঝতে পারলে। তাহলে একের কিন্তু আমাদের ইসটা আর হবে, 1 নম্বর পার্টে ভুল। ওকে, হুইচ প্লুরাল। এবার যাবো নেক্সট 30 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 30 বলছে যে আনলেস ইউ ডু নট গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। বলছে যদি না তুমি, এখানে আনলেসের মানে কি? আনলেসের মানে কিন্তু যদি না, মাথায় রাখতে হবে। আনলেসের মানে যদি না, আনলেস কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আনলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আনলেস। ওকে, তাহলে একই সাথে দুটো নেগেটিভ, ডাবল নেগেটিভ কিন্তু আমরা বসাবো না। ডাবল নেগেটিভ একসঙ্গে এই কারণেই বসাই না, ডাবল নেগেটিভ বসালে বাক্যের মিনিংটা অ্যাফার্মেটিভ, হ্যাবোধক হয়ে যায়, যেটা আমরা করতে চাই না। ওকে, তাহলে আমরা যখন নেগেটিভ ওয়ার্ড বসাই তখন নেগেটিভ মিনিংই বলতে চাই, আর যদি আমাদের হ্যাবোধক করতে হয় তাহলে আমাদের নেগেটিভ ওয়ার্ডই বসানোর দরকার নেই। ক্লিয়ার? তো ডাবল নেগেটিভ সেই কারণে আমরা বসাবো না। তো আনলেস ইউ ডু নট গিভ আপ ব্যাড হ্যাবিটস, মানে দেখো মেয়েটাকে বলতে চেয়েছে, মেয়েটা দেখো ওয়াইন খাচ্ছে, ড্রিঙ্ক করছে, তাই বলছে মেয়েটাকে, তার বন্ধু বলছে যদি না তুই তোর বাজে অভ্যেসগুলো ত্যাগ করিস, গিভ আপ, ত্যাগ করিস, ইউ উইল সাফার, তুই কিন্তু ভুগবি এক সময়। ক্লিয়ার? তো এখন খুব মজা হচ্ছে নেশা করতে, ড্রিঙ্ক করতে, কিন্তু পরে কিন্তু তুই ভুগবি, তাই বলতে চেয়েছে। তাহলে যদি না তুই বন্ধ দিস, তাহলে যদি না নেগেটিভ ওয়ার্ড, তার সঙ্গে আবার কিন্তু আমরা ডু নট ইউজ করতে পারবো না। দুটো নেগেটিভ, ডাবল নেগেটিভ আমরা বসাবো না। DOUBLE, ডাবল নেগেটিভ, NEGATIV, ডাবল নেগেটিভ কি হবে? আমরা বসাবো না। তাহলে শুধু আনলেস বসাবো, আনলেস ইউ গিভ আপ, যদি না তুই ত্যাগ করিস তোর ব্যাড হ্যাবিট, তুই কিন্তু ভুগবি। 30-এর 1 নম্বর পার্টে ভুল, ডু নটটা হবে না। নেক্সট কি বলছে দেখো 31, তাহলে আমাদের ইররের পার্ট চুকে গেছে। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবং বলেছিলাম যেমনটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আমাদের ভোক্যাবুলারি মানে ওয়ার্ড রিলেটেড হবে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং এখানে জানতে পারছি। এটাও কিন্তু আমাদের সিনোনিম অ্যান্টোনিমের কাজ এক প্রকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব রকমের কাজই হচ্ছে। তো 31 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 31 বলছে ইউ উড ড্যাশ বিলিভ মি when, যখন আই টেল ইউ, আমি তোমাকে বলবো, হোয়াট আই স, মানে বলতে চেয়েছে তুই একেবারেই আমাকে কিন্তু বিশ্বাস করতে পারবি না। দেখো দুই বন্ধু কোনো একদিন এরা মিটিংয়ে এসেছে, বাড়িতে এরা আলোচনা করছে, কফি খাচ্ছে বা চা খাচ্ছে, যাই খাক, এবং খাওয়ার সময় এক বন্ধু আর একজন বন্ধুকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, এবং শেয়ার করার সময় এই বন্ধুটি বলছে যে আমি তোকে যা বলবো তুই কিন্তু শুনে বিশ্বাসই করতে পারবি না, একেবারেই বিশ্বাস করতে পারবি না। ক্লিয়ার? তাহলে আমরা দেখো অফেন মানে কি, আমরা দেখবো অফেন মানে হচ্ছে প্রায়শই। অফেন মানে কি? অফেন মানে প্রায়শই। ক্লিয়ার? অফেন মানে প্রায়শই। রেয়ারলি মানে কি? রেয়ারলি মানে হচ্ছে বিরলভাবে আমরা বলতে পারি। রেয়ারলি মানে হচ্ছে বিরলভাবে। সেলডম মানে কি? সেলডম মানে হচ্ছে কদাচিৎ। ওকে, সেলডম মানে কদাচিৎ বলবো। স্কেয়াসলি মানে একেবারেই না, একেবারেই না। এবার তোমরা নিজেরাই বসিয়ে আমাকে বলো কোন ওয়ার্ডটা বেশি ভালো লাগছে। ইউ উড স্কেয়ারসলি বিলিভ। স্কেয়ারসলি, তুই একেবারেই বিশ্বাস করতে পারবি না। স্কেয়ারসলি ওয়ার্ডটা কিন্তু একদিকে একেবারেই না, এবং না আছে মানে বুঝতে পারছো ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ। ওকে, তাহলে তুই একেবারেই আমাকে বিশ্বাস করতে পারবি না। ওয়েন আই টেল ইউ, যখন আমি তোমাকে বলবো, আমি তোকে বলবো হোয়াট আই স, আমি কি দেখেছিলাম। ক্লিয়ার? তাহলে প্রায়শই এর কোনো কাজ নেই এখানে, এ হবে না, বিরলভাবে হবে না, সেলডম মানে কদাচিতের কোনো কাজ নেই। তাহলে 31-এর কিন্তু ডি উত্তর। এবং ভোকাবুলারি রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু এইভাবেই তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জেনে। ওকে, তো বিষয়টা কোনো কঠিন কিছু নেই,
তো শুধুমাত্র আমাদের এলিমিনেশনে যেতে হবে, আমাদের ওয়ার্ড বসিয়ে দেখতে হবে, এই সেকেন্ডের ব্যাপার। তো কি বলছে দেখো 32 বলছে কি দিস ওয়াচ, এই ঘড়িটা, একটি মেয়ে বলছে দেখো তার হাতে একটা ঘড়ি আছে আর কি, খুবই শো অফ করে মেয়েটা, ক্লিয়ার। তো একটা দামি ঘড়ি কিনেছে, তাই সবাইকে দেখো হাত উঁচু করে দেখাচ্ছে। তো দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ, এই ঘড়িটা কিন্তু খুব দামি। এটা কিন্তু শুধুমাত্র মেয়ের ছবি আছে বলে মেয়ে করে না, আমরা সবাই করি, ক্লিয়ার। শো অফ আমরা সবাই করি, তো আমরা সবাই পছন্দ করি লোককে দেখাতে। তো দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ, এই ঘড়িটা হয় খুব দামি, অ্যাজ যেহেতু ইট ইজ এ ড্যাশ এডিশন ওয়াচ। এটা কিন্তু আমরা সবাই জানি, আমরা কি বলি, ঘড়িটা খুব দামি, তার কারণ কি এটা লিমিটেড এডিশন। এটা নিশ্চয়ই ভুল হওয়ার কথা নয়। লিমিটেড মানে কি বেশি এডিশন এর নেই, ক্লিয়ার, মানে খুব সীমিত সংখ্যক ঘড়িটা কিন্তু বানানো হয়েছে, সেই কারণে আমরা এটাকে বলি লিমিটেড। এটা নিয়ে কারোর কোনো সংশয় হওয়ার কথা নয়, ওকে। তাহলে ওল্ড মানে আমরা জানি, ওল্ড মানে পুরনো, ফর্মাল মানে প্রথাগত, আর আউটডেটেড মানে কিন্তু পুরনো, নিশ্চয়ই পুরনো ঘড়ি হবে না, ক্লিয়ার। তো লিমিটেড এডিশন, ক্লিয়ার। দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ, খুবই দামি, কারণ ইট ইজ আ লিমিটেড এডিশন ওয়াচ, ওকে। 32 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 33 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে, প্লিজ পুট ইউর ড্যাশ অন দ্য ডটেড লাইন। দেখো একজন ব্যক্তি কিন্তু কোনো একটা কাজে একটা আর কি অফিসে এসেছেন, এবং অফিসের যে কর্মীর কাছে তার দরকার, সেই অফিসের কর্মী তাকে বলেছে, এই ব্যক্তিটাকে বলেছেন যে এই ডকুমেন্টসের ওপরে ডটেড লাইনের ওপরে আপনি একটা কি করে দিন, সিগনেচার করে দিন। দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে সাইন, এখানে আছে যেটা আমি বলে দিই, সাইন করা, এটা কিন্তু ভার্ব, মানে এটা হচ্ছে সিগনেচার করা, ওকে, সই করা আমরা বলতে পারি, এটা ভার্ব। আর সিগনেচার এটা হচ্ছে সইটাকে শুধু বলবে, এটা হচ্ছে নাউন, ওকে। আর বাদ বাকিগুলোর মানে কি, ইনস্ক্রিপশন মানে কি, ইনস্ক্রিপশন মানে হচ্ছে লিপি, ঠিক আছে, খোদাই করে আমরা যেটা লিখি পাথরের উপরে, কাঠের উপরে, সেটাকে ইনস্ক্রাইব বলে, সেখান থেকে ইনস্ক্রিপশন। আর স্যালিউটেশন মানে কি, স্যালিউটেশন মানে আমরা বলতে পারি অভ্যর্থনা, স্যালিউট করা, অভ্যর্থনা আমরা বলতে পারি। আর সাইন মানে সই করা, ক্লিয়ার, সই করা। আর সিগনেচার মানে সইটাকে বলে, ক্লিয়ার। তাহলে এখানে ভার্ব আমাদের আছে পুট, তাহলে এখানে নিশ্চয়ই কোনো ভার্ব লাগবে না, প্লিজ পুট ইউর সাইন হয় না, পুট ইউর সিগনেচার, কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে, ক্লিয়ার। ভার্ব কিন্তু বাক্যে আছে পুট, তাহলে আবার ভার্ব লাগবে না, নাউন লাগবে, প্লিজ পুট ইউর সিগনেচার অন দ্য ডটেড লাইন। 33 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কি বলছে। হ্যাঁ, এবার কাউকে যদি আমি বলি দয়া করে এখানে সই করুন, তখন বলবো প্লিজ সাইন হিয়ার, ক্লিয়ার, তখন ভার্ব হিসেবে ইউজ করছি। 34 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 34 বলছে শি ইরিটেটস মি, সে আমাকে ইরিটেট করে, বিরক্ত করে, এ লট অনেক, সো সেই কারণে আমি ড্যাশ হার, আমি তাকে কি করি, দ্য কোল্ড শোল্ডার, মানে কোল্ড শোল্ডার কাউকে ঠান্ডা শোল্ডার দিই, মানে কাঁধ ঠান্ডা, ঠিক আছে। তার মানে কি, আমরা কাঁধ দিয়ে সাধারণত কি করি, মনে করো কেউ একটা বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, পারছে না, আমি দেখতে পাচ্ছি, আমি আমার কাঁধ দিয়ে তাকে কি করলাম, বললাম ভাই আমার কাঁধেও একটু দে, আমি তোকে হেল্প করে দিচ্ছি নিয়ে যেতে বা বহন করতে। তার মানে কি, আমি তাকে কিন্তু সাহায্য করছি, তার সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছি, ক্লিয়ার। আর যখনই আমি বলবো ভাই আমার কাঁধটা ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, আমার কাঁধটা অবশ হয়ে গেছে, আমি পারছি না, তার মানে কি, তার মানে আমি তাকে বন্ধু হিসাবে মানতে চাইছি না, আনফ্রেন্ডলি ব্যবহার করছি, বা আমি তাকে অ্যাভয়েড করতে চাইছি, ইগনোর করতে চাইছি, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু একটা ইডিয়াম। কোল্ড শোল্ডার, গিভ সামওয়ান কোল্ড শোল্ডার, তার মানে কি, ট্রাই টু অ্যাভয়েড সামওয়ান বা টু বি আনফ্রেন্ডলি উইথ সামওয়ান, ঠিক আছে, কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না করা বা কাউকে অ্যাভয়েড করা। আর সেই ইডিয়ামে আমাদের কি থাকবে, গিভ থাকে, গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু এখানে গিভ নেই, এখানে গিভ সেকেন্ড ফর্মে রেখেছে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম যেহেতু গিভই হবে, তাহলে গিভ এটা সেকেন্ড ফর্মে আছে। তাহলে সে ইরিটেটস মি এ লট, সে আমাকে বিরক্ত করে অনেক বেশি, সো সেই কারণে আই গেভ, এখানে কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা পাস্ট ফর্ম, রেয়ার কম্বিনেশন বলতেই পারি, ক্লিয়ার, যে সে আমাকে বিরক্ত করে, সবসময় করে, সেই কারণে আমি তাকে আগের দিন সাহায্য করিনি, ওকে, পাস্ট টেন্স। তাহলে গিভ ইজ দ্য কারেক্ট আনসার। 34 এর কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে এই দুটো মেয়ের মধ্যে গন্ডগোল হচ্ছে, ক্লিয়ার। একজন মেয়ে আর একজন মেয়েকে কি করে, দুজন বন্ধু ইরিটেট করে একে অপরকে, সেই কারণে কি রাগ করে কিন্তু সাহায্য করতে চায়নি বা বন্ধুত্ব পূর্ণ ব্যবহার করছে না একজন আর একজনের সাথে, ক্লিয়ার। তো 34 এর এই উত্তর। এবার যাবো নেক্সট 35 কি বলছে দেখো, 35 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 35, কোয়েশ্চেন নাম্বার 35 বলছে ইট ইজ ক্লেইমড, এটা দাবি করা হয়, দ্যাট যে ইফ ইউ টেক এ সার্টেন হোমিওপ্যাথিক মেডিসিন, বলছে যদি তুমি নাও একটা নির্দিষ্ট হোমিওপ্যাথিক মেডিসিন, ইট উইল ড্যাশ ইউ, এটা তোমাকে কি করবে, এগেইনস্ট দ্য করোনা ভাইরাস। দেখো এই ডাক্তার বলছে একজন পেশেন্টকে, বলছে এটা দাবি করা হচ্ছে যে করোনা ভাইরাসকে তুমি ভয় পাচ্ছ, মাস্ক পরেছো, এই করোনা ভাইরাস থেকে তুমি মুক্তি পেতে পারো, কিওর্ড হতে পারো, যদি তুমি একটা নির্দিষ্ট হোমিওপ্যাথিক মেডিসিন নাও, ক্লিয়ার।
তাহলে কি হবে, একটা নির্দিষ্ট হোমিওপ্যাথিক মেডিসিন নিলে ইট উইল ড্যাশ ইউ, এটা তোমাকে কি করবে, এগেইনস্ট দ্য করোনা ভাইরাস, করোনা ভাইরাসের বিরুদ্ধে কি করবে ভালো করে দেখো। প্রথমে হচ্ছে শেল্টার মানে আশ্রয়, আমরা জানি শেল্টার হবে না। ইমিউন মানে কি, ইমিউন মানে হচ্ছে আমরা বলতে পারি যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, ইমিউন আমরা বলতে পারি, কিন্তু ইমিউন ইউজ করলে ইমিউনের সঙ্গে আমাদের কি বসে, ফ্রম, ঠিক আছে, ইমিউন ফ্রম সাম ডিজিজ, ক্লিয়ার, কিন্তু ফ্রম নেই, এখানে আছে কি আমাদের আছে কিন্তু এগেইনস্ট, তাহলে আমরা বসাবো না। ওকে, ইমিউন কিন্তু রোগের ক্ষেত্রে আমরা ইমিউন শব্দটা ইউজ করি খুব, কিন্তু ইমিউনের পরে ফ্রম বসবে, ফ্রম আ ডিজিজ, কিন্তু এখানে করোনা ভাইরাস ডিজিজ, তার আগে এগেইনস্ট রয়েছে, তাহলে ইমিউন আমরা বসাতে পারবো না, ভুল প্রিপোজিশন রয়েছে, ক্লিয়ার। রিইনফোর্স মানে কি, পুনরায় বলবান করবে, এখানে বলবান করার কথা বলছে না, ইট উইল ড্যাশ ইউ এগেইনস্ট করোনা ভাইরাস। ফোর্টিফাই মানে মজবুত করবে, শক্তিশালী করবে, ফোর্টিফাই মানে হচ্ছে মজবুত করা, শক্তিশালী করা, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার নেবো আমাদের, ক্লিয়ার। বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে না, যে হোমিওপ্যাথিক মেডিসিন নিলে ইট উইল ফর্টিফাই ইউ, এটা তোমাকে শক্তপোক্ত করবে, সক্ষম করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে তুলবে এগেইনস্ট করোনা ভাইরাস, করোনা ভাইরাসের বিরুদ্ধে, ক্লিয়ার। 45 ইজ দ্য কারেক্ট আনসার, ইমিউন হলো না কারণ ইমিউনের পরে ফ্রম বসে, ফ্রম নেই বলে। 35 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 36 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 36, দেবজ্যোতির শর্ট অ্যানিমেশন ফিল্ম, দেবজ্যোতির যে ছোট্ট অ্যানিমেশন ফিল্ম আছে সেই ফিল্মটা ড্যাশ হাইলাইটস করে, কিভাবে, হাইলাইট ভার্ব কিন্তু এখানে তুলে ধরে, দ্য স্টার্ক কন্ট্রাস্ট, যে একদম বিরাট যে একটা বৈপরীত্য বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে ধনী এবং গরিবদের মধ্যে। দেখো রিচ ওয়ার্ডের আগেও কিন্তু দা রয়েছে, এখান থেকে একটা নিয়ম জেনে নাও, যখন কোনো জাতি বলবে, রিচ মানে পুরো বড়লোক জাতি বলেছে, তাহলে জাতি বললে কিন্তু আগে দা বসবে। দেখো এখানে পুয়ার মানে গরিব জাতি বলেছে, তার আগে কিন্তু দা রয়েছে, ক্লিয়ার। তো জাতি বোঝালে আগে কিন্তু আর্টিকেল দা বসবে। তাই বলছে দেবজ্যোতির যে শর্ট অ্যানিমেশন ফিল্ম, সেই অ্যানিমেশন ফিল্মটা হাইলাইটস করে দ্য স্টার কন্ট্রাস্ট, যে একটা বিরাট বৈপরীত্য, গরিব এবং বড়লোকদের মধ্যে যে বৈপরীত্য আছে সেই বৈপরীত্যটা কিন্তু তুলে ধরে। কিভাবে হাইলাইট করে সেটা আমরা দেখব। পয়েগন্যান্টলি মানে কি, পয়েগন্যান্টলি মানে আমরা বলতে পারি যে গ্লানিকরভাবে, গ্লানিকর মানে খুব বাজেভাবে, গ্লানিকর, ঠিক আছে, গ্লানিকর ভাবে, গ্লানিকর, ক্লিয়ার, গ্লানিকর। স্ট্রিক্টলি মানে কি, কঠোরভাবে আমরা বলতে পারি, কঠোর, স্ট্রিক্টলি কঠোরভাবে বলতে পারি, বা আমরা বলতে পারি যথাযথভাবে, যথাযথভাবে, ওকে। আর কেয়ারলেসলি মানে বুঝতে পারছো তোমরা, কেয়ারলেসলি মানে কি, যত্নহীন, 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 কেয়ারলেসলি মানে হচ্ছে যত্নহীনভাবে, কেয়ারলেসলি মানে হচ্ছে যত্নহীনভাবে, আর সুইটলি মানে হচ্ছে সুন্দরভাবে। তাহলে দেখো এখানে আমাদের কেয়ারলেসলি আর সুইটলির কোনো কাজ নেই। এবার হচ্ছে দুটো, পয়েগন্যান্টলি আর স্ট্রিক্টলির মধ্যে। এবার বলে দিই, যেহেতু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এটা কিন্তু এসএসসিতে এসেছে, তো দুটোকে আমার মনে হয় কঠোরভাবে বা যথাযথভাবে এই ওয়ার্ডটাও কিন্তু হতে পারে এখানে, কিন্তু এসএসসি তোমার আনসার নিয়েছে কিন্তু পয়েগন্যান্টলি, ক্লিয়ার। এ ইজ দ্য কারেক্ট আনসার, এসএসসি নিয়েছে। যে দেবজ্যোতির শর্ট ফিল্ম পয়েগন্যান্টলি মানে খুবই গ্লানিকরভাবে, খুবই বাজেভাবে হাইলাইট করেছে দ্য স্টার কন্ট্রাস্ট, যে একটা বিরাট বৈপরীত্য আছে গরিব বড়লোকের মধ্যে, সেটা, ক্লিয়ার। স্ট্রিক্টলি মানে আমি বলতে পারি যথাযথভাবে তুলে ধরেছে, হাইলাইট করেছে, সেটাও কিন্তু হতে পারে, কিন্তু এসএসসি আনসার নিয়েছে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার 36 এর, ওকে। তো এবার দেখো এই যে বড়লোকরা কিন্তু পার্টি করে এই হোটেলে, এবং গরিব লোকরা কী করে, হোটেলের দিকে তাকিয়ে থাকে, ওকে। তো এই যে একটা বৈপরীত্য, একটা কী বলবো, ভেদাভেদ, একটা বৈষম্য, সেই বৈষম্যটা তুলে ধরেছে তার অ্যানিমেশন ফিল্মের মাধ্যমে, ক্লিয়ার। তাহলে 36-এর এ ইজ দ্য কারেক্ট আনসার আমরা নিচ্ছি। এবার যাবো 37, কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 37। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 37 কী বলছে দেখো, বলছে হ্যাভ ইউ থট, তুমি কি ভেবেছো, অ্যাবাউট দ্য ড্যাশ অব দ্য রিসেন্ট ডিসিশন, একটা সিদ্ধান্ত ইউ টুক। দেখো একটা অফিসের বস তার একজন এমপ্লয়ি বা কোনো একজন ম্যানেজারকে বলছে, কি বলছে, যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো, হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য ড্যাশ, তুমি কি সেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা ইউটিউব তুমি নিয়েছো, এই ডিসিশনটা, সেই সিদ্ধান্তের যে পরিণতি, সেই পরিণতি কি তুমি ভেবেছো। তাহলে দেখো কনক্লুশন মানে কি, কনক্লুশন মানে বুঝতে পারছো সমাপ্তির কথা বলছে, কনক্লুশন মানে সমাপ্তি, তাই তো। কমপ্লেক্সেস মানে কি, কমপ্লেক্সেস মানে জটিলতা, তাহলে জটিলতা হবে না, সমাপ্তি হবে না। কনসিকুয়েন্সেস মানে কি, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি, ক্লিয়ার, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি। তাহলে আর কনসার্ন মানে কি, কনসার্ন মানে হচ্ছে আমরা বলতে পারি উদ্বেগ,
বেগ। ক্লিয়ার? সঠিক উত্তর কোনটা হবে? আমাদের পরিণতি। তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো এই সিদ্ধান্তটার পরিণতি সম্পর্কে কি তুমি ভেবেছো? সি ইজ দ্য কারেক্ট আনসার। তাই বস রেগে গিয়ে বলছে বেরিয়ে যাও তুমি এখান থেকে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 37-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। কমপ্লেক্সেস মানে জটিলতা, কমপ্লেক্সেস মানে হচ্ছে জটিলতা। তাহলে সঠিক উত্তর কিন্তু 37 সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য রিসেন্ট ডিসিশনস ইউ টুক? ওকে, এবার যাবো নেক্সট। 38 কি বলছে দেখো। 38 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 38 বলছে যে দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়, ড্যাশ অন দ্য স্টেজ, স্টেজের উপরে কি করেছিল? অ্যান্ড গেভ, এবং দিয়েছিল আ শর্ট স্পিচ। দেখো হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু হাতে একটা মাইক নিয়ে স্টেজের উপরে উঠেছেন। স্টেজের উপরে উঠে কি করছেন? একটা শর্ট বক্তৃতা দিয়েছেন তিনি। ক্লিয়ার? দেখো প্রেসক্রাইবড মানে কি? প্রেসক্রাইবড মানে বিধান দেওয়া, ডাক্তার। প্রেসক্রাইব সাধারণত কে করে? কোনো ওষুধ নেওয়ার জন্য এটা সাধারণত ডক্টর করে থাকে। তাহলে এটা হচ্ছে না। বিধান দেওয়া, কোনো কিছু লিখে দেওয়া, প্রেসক্রাইব করা। ক্লিয়ার? নির্দেশ দেওয়া বলতে পারি আমরা। তো এবার কি বলছে? অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ড মানে কি? অ্যাপিয়ার্ড মানে হচ্ছে উপস্থিত হওয়া। তাহলে কোনো স্টেজের ওপরে উপস্থিত হওয়ার কথা এখানে বলছে, তাহলে উপস্থিত হওয়া। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যাপিয়ার্ড বলতে পারি। বি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি, তবুও বাদ বাকিগুলো আগে দেখে নেব। ডিলাইটেড মানে কি? ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া বলতে পারি। আর রিমেম্বার মানে কি? রিমেম্বার্ড মানে হচ্ছে মনে করা। তাহলে এখানে কোনোটাই হচ্ছে না। অ্যাপিয়ার্ড ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দ্য হেডমাস্টার অ্যাপিয়ার্ড অন দ্য স্টেজ, স্টেজের উপরে আবির্ভূত হয়েছিলেন, গেভ আ শর্ট স্পিচ। 38 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 39 কি বলছে দেখে নাও। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39 কি বলছে দেখো। বলছে আনবল টু চেক হার। বলছে আচ্ছা এখানে এটা ছেলের ছবি হয়ে গেছে, এটা মনে করো একটি মেয়ে। বলছে একজন মেয়ে অসমর্থ হয়ে তা চেক করতে, যাচাই করতে, তার কি যাচাই করতে? অ্যালিস। অ্যালিস অ্যালিস কী করেছিল? র্যান আফটার, পেছনে ধাওয়া করেছিল। আর র্যাবিট, একটা র্যাবিটের পেছনে ধাওয়া করেছিল। ডাউন দ্য র্যাবিট হোল। বলছে একটা র্যাবিট মানে খরগোশ, সেই খরগোশের আর কি যে গর্ত, সেই গর্ত পর্যন্ত তাকে ধাওয়া করে নিয়ে গেছিল। কি করতে? অসমর্থ হয়ে। তার যে কি অসমর্থ হতে? দেখো নার্ভাসনেস মানে আমরা জানি নার্ভাস মানে কি? বিব্রত হয়ে পড়া, বিব্রত হওয়ার যে অবস্থা সেটাকে আমরা নার্ভাসনেস বলি। তাহলে নার্ভাসনেসকে সে কি চেক করতে চেয়েছিল? না, নার্ভাসনেসকে কেউ চেক করতে চায় না, তাহলে এ ভুল। প্লেজার মানে আনন্দকে কেউ চেক করতে চায় না। উইজডম মানে জ্ঞান, জ্ঞানকে কেউ চেক করতে চায় না। কিউরিওসিটি মানে কি? কৌতূহল। ঠিক আছে? তো কোনো খরগোশ নিয়ে তার হয়তো কোনো একটা বিষয়ে কৌতূহল হয়েছিল, সেই কারণে সে কী করেছিল? ধাওয়া করেছিল র্যাবিটকে, খরগোশকে, তার একদম গর্ত পর্যন্ত। আনএবল টু চেক হার কিউরিওসিটি। কিউরিওসিটি মানে কৌতূহলকে সে যাচাই করতে অসমর্থ হওয়ায় সে কী করেছিল? ধাওয়া করেছিল খরগোশকে তার গর্ত পর্যন্ত। দেখো খরগোশটা কিন্তু বসে আছে একটা ক্যারট, একটা গাজর নিয়ে গর্তে। ক্লিয়ার? এবং এই যে ধাওয়া করছে। ওকে, তাহলে আনএবল টু চেক হার কিউরিওসিটি, অ্যালিস র্যান আফটার দ্য র্যাবিট। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 40 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 40। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 40 বলছে থান্ডার অ্যান্ড লাইটনিং। বলছে লাইটনিং মানে বুঝতে পারছো আলো, এবং থান্ডার মানে হচ্ছে আর কি বজ্রপাত। ওকে, তাহলে আলো এবং বজ্রপাত, বিদ্যুৎ এবং যে ঝলকানিটা হয় দেখতেই পাচ্ছ, এই যে বাস পড়ছে থান্ডার, এবং যে আলো ঝলকানি হচ্ছে, আলো ঝলকানি অবশ্যই হয় যখন বাস পড়ে। ওকে, হ্যাঁ, তাহলে বজ্রবিদ্যুতের সাথে আর কি হয়েছিল? উইথ হেভি রেইন। তাহলে একটা জিনিস তাকে যখন আর একটা জিনিস স্বাদ দেয়, স্বাদ দিচ্ছে কে? এই হেভি রেইন কিন্তু স্বাদ দিচ্ছে। ক্লিয়ার? মনে করো একটা মানুষকে আর একটা মানুষ যদি স্বাদ দেয়, ভালো করে বুঝে দেখো। তাহলে আমি যদি বলি যে আই ওয়াজ অ্যাকম্প্যানিড, ACCOMPANIED, অ্যাকম্প্যানিড। যদি মানুষ, একটা মানুষ আর একটা মানুষকে স্বাদ দেয় এবং সেটা প্যাসিভে আমি বলছি, আই ওয়াজ অ্যাকম্প্যানিড, সেক্ষেত্রে কিন্তু বাই হবে। আই ওয়াজ অ্যাকম্প্যানিড বাই মাই ফ্রেন্ড, FRIEND। ক্লিয়ার? কিন্তু যদি মনে করো অন্য কোনো জিনিস, মানুষ না হয়ে মনে করো আমার জ্বর হয়েছিল, তার সঙ্গে কাশি হয়েছিল, সেক্ষেত্রে আমি কি বলবো? সেক্ষেত্রে কিন্তু অ্যাকম্প্যানিড বাই বলবো না, সেক্ষেত্রে অ্যাকম্প্যানিড উইথ হয়ে যাবে। মাই ফিভার, FEVER, মাই ফিভার ওয়াজ অ্যাকম্প্যানিড, ACCOMPANIED। এখানেও কিন্তু সঙ্গ দেওয়ার কথাই বলছে। ঠিক আছে? একটা মানুষ আর একটা মানুষকে সঙ্গ দিলে অ্যাকম্প্যানি বাই, আর অ্যাকম্প্যানি উইথ হবে অন্য কোনো জিনিসের ক্ষেত্রে। ক্লিয়ার? ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে মাই ফিভার ওয়াজ অ্যাকম্প্যানিড উইথ হেডেক বললাম,
HEADACHE, ক্লিয়ার? হেডেক, মাথা যন্ত্রণা। তাহলে আমার জ্বরকে সঙ্গ দিয়েছিল কে? মাথা যন্ত্রণা, জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা হয়েছিল, ক্লিয়ার? সেক্ষেত্রে অ্যাকম্পানিড উইথ, তাহলে এখানে তো কোনো মানুষ নেই, তাহলে কি বলছে? থান্ডার অ্যান্ড লাইটনিং ওয়াজ ড্যাশ উইথ হেভি রেইন। ওকে, তাহলে আমরা চলে যাব, দেখো কি বলছে, দেখো বলছে ফার্স্ট অপশানটা আমরা বাদ দিচ্ছি, ফার্স্ট অপশান বাদ দিয়ে কি বলছে? অ্যাকর্ড। অ্যাকর্ড মানে কি? একমত হওয়া। অ্যাকর্ড মানে হচ্ছে একমত হওয়া। অ্যাকর্ড মানে একমত হওয়া। অ্যাকম্প্যানি মানে কি? অ্যাকম্প্যানি মানে আমরা বলতে পারি হচ্ছে সঙ্গ দেওয়া। অ্যাকম্প্যানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া। আর অ্যাকাস্টমড মানে কি? অ্যাকাস্টমড মানে কিন্তু অভ্যস্ত, অভ্যস্ত হওয়া। ওকে, আর অ্যাক্রিউড মানে কি? দেখো এই অ্যাক্রিউ, এই ডি বাদ দিলে অ্যাক্রিউ মানে কি? অ্যাক্রিউয়ের মানে হচ্ছে জমা করা। অ্যাক্রিউয়ের মানে হচ্ছে জমা করা বা জমা হওয়া। অ্যাক্রিউড মানে জমা, ক্লিয়ার? তাহলে এখানে বাদ বাকিগুলো আমাদের কোনো কাজে লাগছে না, তাহলে অ্যাকম্প্যানি ইজ দ্য কারেক্ট আনসার। থান্ডার অ্যান্ড লাইটনিং ওয়াজ অ্যাকম্প্যানিড উইথ হেভি রেইন। এবার যেমন নেক্সট 41 কি বলছে দেখে নাও। 41 বলছে যে 41, তাহলে এবার 41 থেকে আমাদের শুরু হচ্ছে কি? দেখো স্পেলিং মিস্টেক নিয়ে আমাদের কিন্তু আলোচনা শুরু হবে। তো 41 কি বলছে আমরা দেখে নেবো। 41 বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি, এটা দেখে নেবে। ইনকারেক্টলি এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো ইনকারেক্টলি আর কারেক্টলি, কোথাও কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলবে, কখনো ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলবে, ঠিক যেমনটা আমরা সিনোনিম অ্যান্টোনিমে গুলিয়ে ফেলি, এখানেও কিন্তু আমরা গুলিয়ে ফেলি। তো এই ওয়ার্ডটা ভালো করে খেয়াল করবে, এইখানে কিন্তু আমি বোল্ড করেছি। ওকে, তো সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, তো সঠিক নেই মানে ভুল আছে কোন ওয়ার্ডটা সেটা আমাদের খুঁজে বার করতে হবে, ক্লিয়ার? তো বলেছে দেখো প্রথম ওয়ার্ড কি বলছে? পোর্ট্রেট বলতে চেয়েছে, পোর্ট্রেট। তো প্রথম ওয়ার্ডটাই বুঝতে পারছো, POTTAIT বলে কোনো কথা হয় না, পোর্ট্রেট। ওকে, তো বাদ বাকিগুলো এটা হবে হচ্ছে পোর্ট্রেট, POTRAIT, পোর্ট্রেট। এবার পোর্ট্রেট মানে কি? কোনো একটা ছবি, কোনো একটা দৃশ্যের ছবি, কোনো একটা মানুষের ছবি, কোনো একটা পেইন্টিং, সেটাকে কিন্তু আমরা পোর্ট্রেট বলি, যেমন এটা, ক্লিয়ার? পার্সিভিয়ার মানে কি? পার্সিভিয়ার মানে হচ্ছে অধ্যবসায়ী, একভাবে কেউ কোনো কাজ করে যাচ্ছে, ক্লিয়ার? প্রতিকূলতা সত্ত্বেও, বাজে পরিস্থিতি সত্ত্বেও সে কিন্তু তার কাজে লেগে আছে, সেটাকে আমরা বলি পার্সিভিয়ার করা। তাহলে আমাদের কিন্তু এখানে ভুল মানে যেটা যে বানানটা ভুল আছে সেটা কিন্তু এ, তাহলে চলে অ্যাকচুয়ালি কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মানে আমরা বুঝে নেব। পেজেন্ট মানে কি? দেখো পেজেন্ট মানে আমরা বলতে পারি যে কোনো একটা নাটকের দৃশ্য বলতে পারি, ক্লিয়ার? PAGEANT, ঠিক আছে? এই প্যাজেন্ট মানে এটাকে আমরা বলবো নাটকের একটা দৃশ্য কিন্তু আমরা বলতে পারি, নাটকের একটা দৃশ্য, ক্লিয়ার? নাটকের দৃশ্য আমরা বলবো। ওকে, আর প্যামফ্লেট মানে তোমরা জানো, প্যামফ্লেট মানে হচ্ছে পুস্তিকা। প্যামফ্লেট মানে কি? প্যামফ্লেট মানে হচ্ছে পুস্তিকা। আর পার্সিভিয়ার মানে বললাম অধ্যবসায়ী হওয়া, ক্লিয়ার? অধ্যবসায়ী। হ্যাঁ, এবার তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি চলে যাবো। তাহলে পোর্ট্রেট স্পেলিং কিন্তু POTRAIT, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার 42 কি বলছে দেখো। 42 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 42 বলছে যে 42 বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড গুয়ারান্টি। গুয়ারান্টি বানান একদম ঠিক আছে, GUARANTEE। গুয়ারান্টি মানে কি? গুয়ারান্টি মানে আমরা বলতে পারি যে প্রতিশ্রুতি, ক্লিয়ার? ওয়ারেন্টি মানে প্রতিশ্রুতি। ডাইলেমা মানে কি? ডাইলেমা মানে একদম DILEMMA, বানান ঠিক আছে, উভয় সংকট। ডাইলেমা মানে হচ্ছে উভয় সংকট কিন্তু আমরা বলতে পারি। অ্যাথলিট বানান কি? অ্যাথলিটে আমাদের ভুল কোথায় আছে? ইটা হবে না, ATHLETE, অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াবিদ। অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াবিদ। তো ছবিটা দেখেই বুঝতে পারছো এমনি একজন অ্যাথলেট। কনভেনিয়েন্স, CONVENIENCE, কনভেনিয়েন্স মানে কি? সুবিধা, একদম পারফেক্ট সুবিধা, ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর বুঝতে পারছি, সি ইজ দ্য কারেক্ট আনসার। ভুলটা ছিল এখানে। 43-তে চলে যাব। 43 কি বলছে দেখো। 43 বলছে এটাও সব কিন্তু ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। সোলজার, SOLDIER, সোলজার মানে সৈনিক, তোমরা জানো, লেখার দরকার নেই। বিগিনিং মানে আরম্ভ। গাইডেন্স মানে কি? আমাদের গাইডেন্স মানে আমরা জানি মানে আমাদের কেউ যে গাইড করে, মানে পথ প্রদর্শক বলতে পারি বা পথ প্রদর্শন বলতে পারি। গাইডেন্স যে আমাদেরকে পথ দেখায়, ঠিক আছে? তাহলে গাইডেন্স, GUIDE হয় না, DA হন, গাইডেন্স। তো আমরা এটাকে বলতে পারি পথ প্রদর্শন, ঠিক আছে? গাইডেন্স, পথ প্রদর্শন বলতে পারি, ঠিক আছে? শাইনিং মানে তোমরা জানো চকচকে, তাহলে ভুল হচ্ছে আমাদের, সি ইজ দ্য কারেক্ট আনসার। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড গাইডেন্স।
পথ প্রদর্শন। ওকে, তাহলে দেখো ছবিতে বুঝতে পারছো আমাদের সেভিয়ার জেসাস ক্রাইস্ট কিন্তু তার অনুগামীদের বা শিষ্যদের ডিসিপলদের কি করছেন, তিনি কিন্তু গাইড করছেন, ওকে, সঠিক পথে পরিচালনা করছেন। তাহলে 43 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 44 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 44 কি বলছে দেখো, 44 বলছে সিলেক্ট দ্য, এখানেও ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলছে। প্রথম ওয়ার্ডটাই কি বলছে দেখো, ল্যাবোরেটরি, একদম ভুল স্পেলিং, ল্যাবো LABO, ল্যাবোরেটরি RA, আচ্ছা ল্যাবোরেটরি কিন্তু পুরো স্পেলিং ভুল, LABORATORY, ল্যাবোরেটরি, LABর পরে ও হবে, LABORATORY, ল্যাবোরেটরি মানে আমরা এটাকে কি বলবো, পরীক্ষাগার। যেমন দেখে বুঝতে পারছো ল্যাবে বিভিন্ন টেস্ট হয়, পরীক্ষাগার, এটা পরীক্ষাগার কিন্তু আমরা বলতে পারি, ল্যাবরেটরি পরীক্ষাগার। ওকে, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, বানানো একদম ঠিক আছে, ABSENCE, অ্যাবসেন্স, ABSENCE, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, সঠিক উত্তর 44 এ। প্রেজেন্স মানে কি উপস্থিতি, PRESENCE, প্রেজেন্স। আর ডেফিনিট মানে কি, DEFINITE, ডেফিনিট মানে স্পষ্ট, ক্লিয়ার। তাহলে 40 কিন্তু আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশনে। কি বলছে 44 কি বলছে দেখো, এখানেও ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে হবে, 44 নয় 45। ফ্যাসিনেটিং কি বলছে দেখো, ফ্যাসিনেটিং স্পেলিং অবশ্যই ভুল আছে, ফ্যাসিনেটিং, FASCI, এসের পরে একটা সি হবে, FASCI, ঠিক আছে, আর NEটা এ হবে, ফ্যাসিনেটিং মানে কি, ফ্যাসিনেটিং মানে হচ্ছে আকর্ষণীয়, ফ্যাসিনেটিং মানে হচ্ছে আকর্ষণীয়। তো ছবিটা দেখে বুঝতে পারছো, ছবিটা দেখে কিন্তু আকর্ষণ হবে, খুব ভালো লাগবে। ওকে, তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা আকর্ষণীয় বলি, মানে যেটা দেখতে চিত্তাকর্ষক, মানে চিত্তকে আকর্ষণ করবে যে জিনিসটা, ঠিক আছে, আমাদের মনকে আকর্ষণ করবে, তাকে বলবো ফ্যাসিনেটিং বা অ্যাট্রাকটিভ। গ্রামাটিক্যাল মানে কি, গ্রামার সংক্রান্ত, একদম দেখো স্পেলিং ঠিক আছে, GRA দুটো M কিন্তু, GRAMMA, গ্রামাটিক্যাল, TICAL। অকারেন্স মানে কি, অকারেন্স মানে ঘটনা, OCCU, দুটো C দুটো R কিন্তু, OCCU, অকারেন্স, RRENCE, ঘটনা বা ঘটা। ওকে, তাহলে ভুল উত্তর কিন্তু, মানে সঠিক উত্তর হচ্ছে 45 এ, ভুল স্পেলিং যেটা। হ্যাঁ, প্রফেশনাল মানে কি, প্রফেশনাল মানে পেশাগত, এটাও কিন্তু স্পেলিংয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, PROFESSION, প্রফেশন, তার সঙ্গে এল, প্রত্যেকটা কিন্তু দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া। PYQ তোমরা বলো, PYQ কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু, প্রত্যেকটা, আমি প্রত্যেক দিন ক্লাসে যাই করাই, প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া, প্রত্যেকটা ক্লাস। ওকে, তো কি বলছে দেখো 46 কি বলছে আমরা দেখে নেবো। 46 বলছে দেখো, কোন ওয়ার্ডটা ভুল আছে সেটা আমরা দেখবো। মেডিটেটিভ, দেখো MEDI হবে, DE আছে, MEDI, TATIV, মেডিটেটিভ মানে কি, চিন্তামগ্ন বা চিন্তাশীল কিন্তু আমরা বলতে পারি, চিন্তামগ্ন বা চিন্তাশীল। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এ হয়ে গেল। অ্যাপ্রিহেন্সিভ মানে কি, অ্যাপ্রিহেন্সিভ মানে সহজে যে বুঝে যায়, অ্যাপ্রিহেন্সিভ মানে সহজে, দেখো এই মেয়েটা কিন্তু মেডিটেশন করছে, এটা সহজে বুঝতে সক্ষম, সহজে বুঝতে সক্ষম। ওকে, সহজে বুঝতে সক্ষম। আর এটাকে কি বলছে দেখো, অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে কি, অ্যাপেন্ড মানে আমরা বলতে পারি যে যোগ করা বলতে পারি, ক্লিয়ার, অ্যাপেন্ড মানে যুক্ত করা বা যোগ করা কিন্তু আমরা বলতে পারি। পেনসিভ মানে কি, পেনসিভ মানেও কিন্তু চিন্তাশীল, বোঝা গেল। তাহলে সঠিক উত্তর আমরা পেয়েছি 46 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 47 চলে আসো। 47, হ্যাঁ, বাদ বাকি দেখো ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, আমি আলাদা করে বললাম না, বানানগুলো সোজা বলে, PENSIVE, পেনসিভ। অ্যাপেন্ডেড, অ্যাপেন্ড দেখো এই ইডি বাদ দিলে, এই অ্যাপেন্ড মানে যুক্ত করা, এর কিন্তু সেকেন্ড ফর্ম অ্যাপেন্ডেড, APPENDED। অ্যাপ্রিহেন্সিভ, APPREHENSIVE, অ্যাপ্রিহেন্সিভ। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। তো 47 কি বলছে দেখো, 47 বলছে যে, 47 বলছে হ্যাঁ, মোলেস্টেশন, মোলেস্টেশন মানে কি, মোলেস্টেশন মানে যে বিব্রত করা বলতে পারে, জ্বালাতন করা, বিরক্ত করা, MOLES, মোলেস্টেশন, TATION, একদম তাই, মোলেস্টেশন স্পেলিং ঠিক আছে। হ্যাঁ, মোলেস্টেশন মানে ঠিক আছে। কন্ডোনেশন, দেখো কন্ডোন, CONDON, কন্ডোন মানে কি, কন্ডোন মানে কিন্তু মুকুব করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। কন্ডোনেশন মানে কি, কন্ডোনেশন মানে হচ্ছে ক্ষমা, এটাকে আমরা বলতে পারি। মোলেস্টেশন মানে কি, মোলেস্টেশন মানে আমরা বলতে পারি যে বিরক্ত করা, ক্লিয়ার, বিরক্তি বলতে পারি, বিরক্তি, নাউন এটা। নেভিগেশন মানে কি, নেভিগেশন বানান ভুল, সিধা দেখো, NAVIGATION,
VI নেভিগে GATION নেভিগেশন মানে জাহাজ চালানোর বিদ্যা, ক্লিয়ার? জাহাজ, দেখো জাহাজ বা নৌকা বলতে নৌবিদ্যা আমরা লিখে দিই, জাহাজ না লিখে, জাহাজ তো শিপ হবে, ন্যাভিগেশন মানে হচ্ছে নৌবিদ্যা, ক্লিয়ার? নৌবিদ্যা একদম শর্টে হয়ে যাবে। তো নৌ যে বিদ্যা সেই বিদ্যাকে আমরা ন্যাভিগেশন বলবো, নৌ চালানোর বিদ্যা। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন COMBINATION শান। কম্বিনেশন মানে আমরা বলতে পারি মিলন, সংযোগ, যুক্ত করা বলি না, কম্বাইন করা, মিশ্রিত করা। তাহলে কম্বিনেশন আমরা সংযোগ বলতে পারি বা আমরা কিন্তু মিলন বলতে পারি। 47, ওকে। সঠিক উত্তর কিন্তু আমরা কোনটা পেলাম? সি, ন্যাভিগেশন স্পেলিংটা কিন্তু ভুল ছিল। 48 কি বলছে দেখো, 48 চলে আসবো। হ্যাঁ, স্টাইলিস্টিক্স, STYLISTICS, স্টাইলিস্টিক্স মানে কি? শৈলীবিদ্যা, মানে একটা ধরন, যে ধরনে আমি কোনো কাজ করি, ক্লিয়ার? তো শৈলীবিদ্যা, ক্লিয়ার? হ্যাঁ, বিদা কি বলছে? সাইমালটেনাসলি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু স্পেলিং মিস্টেকের জন্য, স্পেলিংয়ের জন্য। সাইমাল, SIMUL, টেনিয়াস, TANEOUS, লাস্টে এই মাঝে ইটা হবে না। সাইমালটেনিয়াস মানে কি? সাইমালটেনিয়াস মানে একই সাথে কোনো কাজ করলে সেই বিষয়টাকে আমরা সাইমালটেনিয়াস বলি। দেখো, একই সঙ্গে একটি মেয়ে বই পড়ছে এবং তার ভাই বলো, তার বন্ধু বলো, সেও কিন্তু একসঙ্গে বই পাচ্ছে, তাহলে এই বই পড়ছে, এই বিষয়টা, দুটো ঘটনা একসঙ্গে ঘটছে, এটাকেই বলবো কিন্তু আমরা সাইমালটেনিয়াস ইভেন্ট। কোনো একটা ঘটনা যদি একসঙ্গে ঘটে বা কোনো একটা কাজ কেউ একসঙ্গে করে, সেটাকেও একসঙ্গে করা বা ঘটা বিষয়টাকে আমরা সাইমালটেনিয়াস বলবো, ওকে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, সিনথেটিক কি বলছে? SYN, THETIC, সিনথেটিক মানে কি? কৃত্রিম, মানে যে জিনিসটা প্রাকৃতিক নয়, সিনথেটিক মানে কৃত্রিম। সিমিউলেশন মানে কি? SIMU, সিমিউলেশন, TION, সিমিউলেশন মানে নকল, সিমিউলেট মানে হচ্ছে নকল করা, আর সিমিউলেশন মানে কি? সিমিউলেশন মানে কিন্তু নকল, ওকে, নকলকরণ যেটাকে আমরা বলি, ওকে। 48 আর কি আমাদের তাহলে কোনটা সাইমালটেনিয়াস? বি ইজ দ্য কারেক্ট আনসার হলো। 49-এ চলে যাব। 49 কি বলছে দেখো, 49, হ্যাঁ 49 কি বলছে দেখো, বলছে ডিসপোসেবল, আচ্ছা, DISPOSEটা হবে না, SABLE, ডিসপোসেবল মানে আমরা বলতে পারি নিষ্পত্তিমূলক, নিষ্পত্তিজনক আমরা বলতে পারি, নিষ্পত্তিজনক বা নিষ্পত্তিমূলক, মানে মনে করো একটা বিষয় যে জিনিসটা নিষ্পত্তি সম্ভব সেটাকে আমরা বলবো ডিসপোসেবল। বা এটাও বলতে পারি যে একটা জিনিস, যে জিনিসটা আমরা একবারই ইউজ করব, একবারই ইউজ করার পরে যে জিনিসটাকে আমরা ফেলে দেবো, ক্লিয়ার? সেটাকে আমরা আর ব্যবহার করব না, একবারই শুধুমাত্র ব্যবহার করব, সেটাকেও কিন্তু আমরা ডিসপোসেবল বলবো, ওকে। একবার ব্যবহারযোগ্য যেটাকে আমরা বলতে পারি, ক্লিয়ার? হ্যারাস মানে কি? হ্যারাস মানে আমরা বলতে পারি HARASS, হ্যারাস মানে কি? হয়রানি করা, হ্যারাস মানে হচ্ছে হয়রানি করা কিন্তু আমরা বলতে পারি হ্যারাস। হেভেনলি মানে কি? হেভেনলি, হেভেন তার সঙ্গে LY, HEAVENLY, হেভেনলি মানে হচ্ছে স্বর্গীয় কিন্তু আমরা বলতে পারি, স্বর্গীয়, হেভেনলি মানে। বাদ বাকি অ্যাডভাইসেবল মানে কি? অ্যাডভাইসেবল মানে আমরা বলতে পারি যুক্তিযুক্ত, যে জিনিসটা তোমাকে সবাই উপদেশ দিচ্ছে, করার জন্য বলছে, ADVISABLE, অ্যাডভাইসেবল মানে যুক্তিযুক্ত, উপযুক্ত। 49-এর তাহলে কোনটা সঠিক উত্তর হলো? A, ওকে। এবার যাবো নেক্সট, লাস্ট কোয়েশ্চেন। আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 50, ইকুইভ্যালেন্ট, EQUIVALENT, ইকুইভ্যালেন্ট মানে কি? ইকুইভ্যালেন্ট মানে সমান বলতে পারি, সমকক্ষ বলতে পারি, বা একই ধরনের, ঠিক আছে? সমান কিন্তু আমরা বলতে পারি, সমান বললাম ইকুইভ্যালেন্ট, সমকক্ষ বা সমান বললাম, ইকুইভ্যালেন্ট একই রকম, ক্লিয়ার? হ্যাঁ, এবার আনসারপাসেবল, সারপাস, SURPASS, আনসারপাস, এবল তার সঙ্গে, ক্লিয়ার? মানে যে জিনিসটাকে সারপাস মানে অতিক্রম করা যাবে না, আমরা বলতে পারি অনতিক্রম্য, ওকে, সারপাস করা যাবে না। ইমিগ্রেশন, IMM, দুটো ইমিগ্রেশনে দুটো এম হয়, IMMIGRATION, ইমিগ্রেশন মানে বিদেশে আর কি বলবো, পার্মানেন্টলি যে থাকা, তাহলে বিদেশে
বসবাস বলতে পারি, বিদেশে বসবাস বা বিদেশে বাস লিখে দিই। ক্লিয়ার? বিদেশে বাসকে আমরা ইমিগ্রেশন বলবো। কেউ যদি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে পার্মানেন্টলি থাকার জন্য যায়, তাকে ছবিটা দেখে বুঝতে পারছো যাচ্ছে, তো তাকে বলবো ইমিগ্রেশন। ওকে, বিদেশে বাস। আর ইনঅ্যাডভার্টেন্ট, দেখো অ্যাডভার্টেন্ট মানে কি? অ্যাডভার্টেন্টের মানে আমরা বলতে পারি যে মনোযোগী, আর ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অমনোযোগী। IN, অ্যাডভার্টেন্ট স্পেলিং কি? ADVERTENT, অ্যাডভার্টেন্ট, তার সঙ্গে IN যোগ করে দিলেই হয়ে যাবে ইনঅ্যাডভার্টেন্ট, মানে অমনোযোগী, অমনোযোগী। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সেই একই রকম কথা বলবো। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের কমেন্ট দেখলেই আমি অ্যাডমায়ার হই, ইন্সপায়ার হই আরও 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 বেশি করে তোমাদের জন্য ক্লাস আনার, আরও ভালো করে তোমাদের কাছে সব বিষয়গুলো ক্লারিফাই করার। তো এইটুকু তো তোমাদের কাছ থেকে আমার অবশ্যই প্রাপ্য। আর কোনো প্রবলেম হলে বলবে, সেই প্রবলেমগুলো কিন্তু নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।